যেটা বলছিলাম, তারপরে প্যাসেজ 2 শুরু করতে হবে। প্যাসেজ 2 থেকে প্যাসেজ 1 থেকে 10 কন্টিনিউয়াস আসার পরে প্যাসেজ 2। প্যাসেজ 2 থেকে আপনার দরকার ধরেন যে 7 7 বা 8 7 15 8টা দরকার আপনার প্যাসেজ 2 থেকে 8 মার্ক। আর প্যাসেজ 3 থেকে আপনার 7 মার্ক হলে হবে, আবার 6 মার্ক হলেও হবে 6 এর জন্য। তো সেই ক্ষেত্রে প্যাসেজ 1টা কে রপ্ত করতে হবে। হ্যাঁ, আগে হলো রপ্ত করতে হবে কিভাবে প্যাসেজ 1টা থেকে কন্টিনিউয়াসলি আপনার হলো স্কোর পাওয়া যায় 10। তারপরে এটা কিভাবে আসবে দেখেন, আপনার ব্লাঙ্ক থেকে আপনাকে 95% অ্যাকুরেসি লাগবে। আপনার যদি ব্লাঙ্ক প্যাসেজ 1-এ 7টা আসে, আপনার 6টা ব্লাঙ্কই হওয়ার জরুরি। তারপরে আপনার 6টা গেল, 7টার ভেতরে আরও 6টা কোয়েশ্চেন আছে আপনার, ধরেন ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন 6টার ভেতরে আপনার, তাহলে এদিকে 7টা যদি হয়, 6টা যদি হয়, ট্রু ফলস নট গিভেন 6টার ভেতরে আপনার 4টা হওয়া জরুরি। তাহলে কত, 3টা কোয়েশ্চেনের দিকে বাদ দিলাম আমি। ওই 3টা কোয়েশ্চেন আপনার 7 ক্যাটাগরি থাকবে। ঠিক আছে, প্যাসেজ 1-এ কোনো 9 গ্রেডের 9 ক্যাটাগরির কোনো কোয়েশ্চেন থাকে না। 8 গ্রেডের একটা কোয়েশ্চেন থাকে, আর 7 ক্যাটাগরি একটা। প্রত্যেকটা প্যাসেজে আসলে একটা ট্রিকি কোয়েশ্চেন থাকে। তারপর আমি ওটাকে বলবো যে 8 ক্যাটাগরির একটা থাকে, একটা 7 ক্যাটাগরি থাকে, বাকি সবগুলো 6.5 ক্যাটাগরি থাকে। তো আপনি পারবেন 10টা। ঠিক আছে, 10টা যদি প্যাসেজ 1-এ হয়, তাহলে আপনি ধরেন যে প্যাসেজ 2। এখন প্যাসেজ 2-তে কিন্তু প্যাসেজ 2 আর 3 মিলে কিন্তু এখানে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই বিষয়টা আমাদেরকে রপ্ত করতে হবে, প্যাসেজ 2টা করতে হবে, কন্টিনিউয়াসলি করতে হবে, কন্টিনিউয়াসলি করতে হবে, এবং সাইমালটেনিয়াসলি সব প্রশ্নগুলো একসাথে গ্যাদারিং করে করতে হবে। তাহলে এই টেকনিকটা যখন রপ্ত করতে পারবেন, যখন কন্টিনিউয়াসলি দেখতেছেন আপনি প্যাসেজ 2 থেকে আপনার 8 9 8 9 8 9 8 9 করে আসতেছে, 13টার ভেতরে 8 9 8 9 8 9 করে আসতেছে, তখন দেখবেন যে আপনি মোটামুটি খুব ভালো অবস্থাতে আছেন। তখন আপনি প্যাসেজ 3-তে যেতে পারেন। তো প্যাসেজ 3-তে যে দেখবেন 14টা কোয়েশ্চেন থাকে, 14টার ভেতরে মোটামুটি 6 7টা কোয়েশ্চেন পারলেই এনাফ। তো এখন দেখেন যে আপনি প্যাসেজ 1 থেকে আমি দেখাই দিলাম কিভাবে 10 নিলেন। ধরেন প্যাসেজ 2 থেকে ধরেন ফর এক্সাম্পল আপনার উইথ ক্লু আসছে 5টা, তারপর আপনার হচ্ছে এমসিকিউ আসছে ধরেন 6টা, আর বাকিগুলো আপনার হলো লিস্ট অফ হেডিং আসছে ফর এক্সাম্পল। তো এখন 6 আর এদিকে 4টা ধরেন ব্লাঙ্ক আসছে, 4 6 10, আর বাকি তিনটা, তিনটা তো হয় না। এদিকে ধরেন এমসিকিউ 4টা আসছে, আর ব্লাঙ্ক 4টা আসছে, 8টা আর 5টা আসছে আপনার হলো লিস্ট অফ হেডিং। তো এদিকে যদি 4টা এমসিকিউ আসে, 4টার ভিতরে আপনি 2টা ধরেন, আর আপনি হলো প্যাসেজ 2-তে, আর যেহেতু এমসিকিউ কঠিন, আর দেখা যাচ্ছে আপনার হলো এদিকে ব্লাঙ্ক আসছে 4টা, তাহলে আপনি 3টা ধরেন, তাহলে 2 আর 3-এ 5টা হলো আপনার। ঠিক আছে, আর এদিকে 5টা আপনার হলো ইয়ে আছে, হেডিং ম্যাচিং আছে। তো হেডিং ম্যাচিংয়ে অলওয়েজ বলছি যে হাফের এক বেশি আপনি ধরবেন। আপনি যদি 7টা থেকে 4টা ধরবেন, 6টা থাকলে আপনি 4টা ধরতে পারেন, 3টা ধরতে পারেন, আবার 5টা থাকলে 3টা ধরবেন। তো এদিকে 5টা আছে, 3 ধরেন। তো 5 আর 3-এ 8 স্কোর, 8 হলো। আমি একদম কম কম করে ধরতেছি 6-এর জন্য। তো কত, 18 হলো। প্যাসেজ 1 আর 2 মিলে 18 হলো। হতে হবে এটা। প্যাসেজ 3-তে 14টা কোয়েশ্চেন, 14টার ভেতরে তখন আপনার লাগতেছে কত, বাকি বাকি আপনার লাগতেছে মাত্র 5টা, 18 যদি হয়। তো অ্যাভারেজ মোটামুটি এদিক ওদিক করে আপনার 24-25টা কোয়েশ্চেন আপনার করা লাগবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা করা এক দিক দিয়ে ধরতে গেলে যে একটা একটা প্রেডিক্ট করে আগালে সম্ভব। আর যদি এলোমেলোভাবে এরাসেরাভাবে আপনি আগান প্ল্যান ছাড়া, সম্ভব না। 5.5-এ যে আটকায় যাবেন। যেরকম মোটামুটি আপনি অলওয়েজ যদি আপনার ব্রেন দিয়ে বা আপনার হলো মানে টেকনিক দিয়ে যুদ্ধ করতে নামেন, তাহলে সম্ভব না। আপনাকে মোটামুটি সব কিছু ওভারঅল ভালো থাকা লাগবে আপনাকে জিততে হলে। আপনার তরোয়ালে ধার থাকা লাগবে, অবশ্যই আপনার ঢাল থাকা লাগবে, আপনাকে টেকনিক জানতে হবে, যুদ্ধ করার 2-3 বার আপনাকে যুদ্ধ করতে হবে। তারপরে তো আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি 10 জনকে মারবো, তারপরে মরবো। এরকম যে 6 পাবো, মানে 40-এর ভেতরে 23 বা 24 পাবো, তারপরে আমি মানে ছেড়ে দেবো সব, এরকম অবস্থা। যে আপনি 10 জনকে মারবেন, তার জন্য আগে আপনাকে, তারপরে মরবেন, এটা আপনাকে আগে থেকে একটু ইয়ে করতে হবে। তো প্ল্যান করে আগাতে হবে। প্ল্যানটা কি আমি বলতেছি, রিডিংয়ের পরে আপনাদের রিডিংয়ের মানে রিডিং
হোমওয়ার্ক আমি বলে দেবো, যেরকম লিসেনিংয়ের আমি বলে দিয়েছি পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেক দিন একটা করে লিসেনিং থাকবেই, এবং আমার দেখানো টেকনিক অনুযায়ী লিসেনিং আপনাকে করতে হবে প্রত্যেক দিন একটা করে ফুল লিসেনিং টেস্ট, নট মোর দেন ওয়ান। তো একটা করে প্রত্যেক দিন লিসেনিং টেস্ট। এখন একটা করে যদি লিসেনিং টেস্ট প্রত্যেক দিন দেন, চলতেছে এখনও, আমি জানি এখনও চলতেছে। রিডিং আমি যখন শেষ করব, রিডিং আমি বলে দেবো কীভাবে আপনারা আগাবেন। রিডিংয়ে চলবে যেরকম প্যাসেজ ট্যুর, আমি প্যাসেজ ট্যুর ফুললি 25 মিনিটের ভিতরে দিয়েছিলাম। অনেকে বলেছে প্যাসেজ টু 25 মিনিটের ভিতরে করা একটু টাফ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ফার্স্ট টাইমে টাফ হবে। প্যাসেজ 3 আমি আবার আজকে হলো ইনফরমেশন ম্যাচিং, আগামী ক্লাসে উইথ ক্লু হবে, তারপরে টাইম ম্যানেজমেন্টের ক্লাস। তখন আমি শুধু প্যাসেজ 3 দিব, তারপরে আপনাদের ফুল প্যাসেজগুলো হোমওয়ার্ক আমি দেবো। এর ভিতরে আমি হলো আপনাদের প্রত্যেক ক্লাসের আগে আমি আপনাদেরকে একটা মানে পেজ করে আমি হলো একটা পেজ করে ভোকাবুলারি দিব, যেগুলো আমার কালেক্টেড ভোকাবুলারি। এর ভেতরে আপনাদের ভোক্যাবসের ভেতরে আপনাদের অনেক জানা থাকবে, অনেক জানা থাকবে না। যেগুলো জানা থাকবে না, যদি মনে করেন যে এগুলো আমার ইউজেবল, সেগুলো আপনারা নোট করে নেবেন। এবং আমি বলেছি প্রত্যেকদিন সকালে নোট পড়বেন একবার করে, বেশি দিন না। এইভাবে কন্টিনিউয়াসলি দুই মাস চলেন। 2 মাস পরে পরীক্ষায় বসে পড়লে আপনার ডিজায়ার স্কোর চলে আসবে। আর যদি একটু গ্যাপ দেন, তাহলে কিন্তু আপনাকে আবার পরীক্ষা দেওয়া লাগতেছে পরবর্তীতে, আবার একটা হ্যাসেল, বিশাল বড় একটা হ্যাসেল আইএলটিএস পরীক্ষা দেওয়া দ্বিতীয়বার। মানসিক একটা প্রেশার থাকে মানুষের অনেক, যে আমি এত সুন্দর পড়লাম, এত কিছু পড়লাম, প্রথমে যদি না পারা যায়, আমি তাও স্কোর করতে পারলাম না, এরকম অবস্থা হয়ে যায়। তো দ্বিতীয়বারে মনোবলটা অনেক কমে যায়। এর জন্য আপনারা প্রথমবারেই একবারে চেষ্টা করবেন যে আপনাদের স্কোরটা যেন চলে আসে। বুঝতে পারছেন? হ্যালো হ্যালো জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আজকে ইনফরমেশন ম্যাচিং দেখব। ইনফরমেশন ম্যাচিংয়ের দেখার আগে আমি কিছু কথা বলি। ইনফরমেশন ম্যাচিংটা ডিপেন্ড করে, দেখেন, এক একটা কোয়েশ্চেন এক এক স্টাইলে আপনাকে সলভ করতে হবে অলওয়েজ। মানে হ্যাঁ, এক একটা কোয়েশ্চেনের জন্য, ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের জন্য ইন্ডিভিজুয়াল টেকনিক আমি ফলো করি অলওয়েজ। আমি আপনাদের সেটাই শেখাই, আমি যেটা জানি যে এক একটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের জন্য এক একটা টেকনিক। এর মানে এই না যে আমি একটা কোয়েশ্চেন সলভ করলাম, আপনাদের দেখাই দিলাম, এইগুলো না। আমি এখানে এইভাবে কখনো করি না। ইউটিউবে আপনারা এরকম অহরহ ভিডিও পাবেন যে একটা কোয়েশ্চেন সলভ, এই কোয়েশ্চেন প্যাটার্ন কীভাবে সলভ করছে। টু বি অনেস্ট, আমার মনে হয় না কোনো কোচিং দরকার ইউটিউবে যতটুকু ভিডিও আছে। তারপর আমি শেখাই ইউটিউব থেকে একটু আলাদাভাবে শেখাই। ইউটিউবের কোনো ভিডিও এরকম পাবেন না, বা কেউ এরকম দেখাইছে এরকম পাবেন না। আমি অলওয়েজ আলাদাভাবেই শেখাই আসছি প্রথম থেকেই, যেটা আমি নিজেই ইউটিলাইজ করেছি সেভাবে শিখে আসছি। যেরকম লিস্ট অফ হেডিংয়ে আপনাদেরকে আমি যেটুকু বলতেছি, ওই সিস্টেমটা ম্যাক্সিমাম জায়গাতে ফলো করে, কারণ আসলে ওইটাই ইউনিভার্সাল একটা টেকনিক, যেটা আসলে প্রথম 4 লাইনের ভেতর থেকেই ম্যাক্সিমাম আনসারটা আসে। মানে কেন ম্যাক্সিমাম বলতে, আসলে বিষয়টা আসলে যে এরকম 70% আনসার আসবে, বাট সব আনসার আসবে না 100%। অ্যাকচুয়ালি এটা আর কি 100% থাকতে হলে আপনাকে ইংলিশে একটু ভালো পারদর্শী হতে হবে। আচ্ছা, এবার যদি আসি যে ইনফরমেশন ম্যাচিং কিন্তু মানে সচরাচর খুবই কমন একটা কোয়েশ্চেন। এটা আপনাদের পরীক্ষা, আপনি একটা জিনিস মাথায় রাখতে পারেন যে এই ইনফরমেশন ম্যাচিং আপনি পাবেন, অন্তত এমসিকিউ লিস্ট অফ হেডিং না পেলেও ইনফরমেশন ম্যাচিং আপনি পাবেন। সো ইনফরমেশন ম্যাচিংটা আপনি বলতে পারেন যে আপনাকে এটা ভালোভাবে একটু করতে হবে, তবে ডিপলি ড্রাইভ করা যাবে না। ইনফরমেশন ম্যাচিংটাতে টাইম ম্যানেজমেন্টে আমি দেখাই দেবো, ইনফরমেশন ম্যাচিংওয়ালা কোয়েশনের জন্য 16 দিয়ে দেখাই দেবো, সমস্যা নাই। তো টাইম ম্যানেজমেন্টে আমি দেখাই দেবো যে কীভাবে ইনফরমেশন ম্যাচিংয়ের সাথে করবেন। ঠিক আছে? তো ইনফরমেশন ম্যাচিং আপনার সময় অনেক খাবে, টাইম কিল করবে, এটা স্বাভাবিক। একটা ইনফরমেশন ম্যাচিংয়ের একটা কোয়েশ্চেন আপনার 2 থেকে 3 মিনিট সময় খাবে। তো আপনি এখানে দেখেন কয়টা, 6টা আসছে। 6টার জন্য যদি আপনি মানে 2 মিনিট করে সময় দেন, একটা রাফ 2 মিনিট করে, তাহলে আপনার 12 মিনিট। তো 12 মিনিট আপনার এই 6টা কোয়েশ্চেন খাচ্ছে, আর বাকি 8 মিনিট আপনি কীভাবে সলভ করবেন প্যাসেজ 3-তে বা প্যাসেজ 2-তে, যেটাতে হোক। তো এই একটা বিষয়। তো এই জন্যেই আসলে ইনফরমেশন ম্যাচিংটা অ্যাকচুয়ালি খুব দ্রুত পড়তে হবে আপনাকে। এখান থেকে মার্ক আনতে হলে আপনাকে রিডিংয়ে একটু পারদর্শী হতে হবে। টু বি অনেস্ট, এখানে রিডিংয়ে একটু আপনাকে করতে হবে। এখানে মাথা খাটাইতে গেলে আপনি ধরা খাবেন, টাইমটাও কিল করবেন, প্লাস আপনার আনসার করতে পারবেন না। তো আপনি কয়েকটা জিনিসের উপরে ফলো করবেন, আমি যেটা আপনাদের দেখাচ্ছি, কারণ আপনারা কেউই এখানে এরকম নাই যে আপনারা, আমি জাস্ট আপনাদের যেটা মনে করে স্বাভাবিকভাবে সবারই টার্গেট 6.5, নট বেন লেস দেন 6। তো রিডিংয়ে আপনাদের 6 মাস্ট বি থাকা লাগবে, আমি এটাই মনে করি। তাই তো না, আপনাদের ডিজার্ভ তো তাই নাকি? ভালো হলে তো অবশ্যই ভালো।
তাই তো নাকি? এটা 6.5 এরকম। হ্যাঁ, তো সবারই এটাই চাহিদা থাকে, সবারই এটাই। তো সেই অনুযায়ী আমি কিছু স্পেসিফিক টেকনিক বলে দেবো ইনফরমেশন ম্যাচিং এর জন্য, সেটা আপনারা জাস্ট ফলো করবেন অলওয়েজ। দেখবেন আসলে প্রত্যেকটা ইনফরমেশন ম্যাচিংয়ে এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে, আর এই ইনফরমেশনগুলাই আপনাদের মনে করেন ঢাল তরার মতো কাজ করবে। বাট ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের আসলে বোঝার উপর ডিপেন্ড করবে ইনফরমেশন ম্যাচিং। তারপরেও কয়েকটা জিনিস, তিনটা জিনিস আমি আপনাদেরকে বলবো, তিনটা জিনিসের উপরে কম্বাইন্ডলি ফোকাস করবেন, তিনটা জিনিসের উপরে কম্বাইন্ডলি ফোকাস করবেন। তিনটার ভেতরে দুইটা মিলে গেলে ওইটার আনসার নিয়ে নেবেন, তিনটার ভেতরে দুইটা মিলে গেলে আনসার নিয়ে নেবেন। আর ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাকে, এটা হলো ইনফরমেশন ম্যাচিং, বুঝে নেন। কিন্তু আমি কিন্তু আপনাদের বলেছি নোট না করলে এটা আপনাদের ব্যর্থতা। যেরকম আমি বলেছি কোন কোন কোয়েশ্চনে মানে এক্স্যাক্ট ওয়ার্ডের থেকে আনসার আসে, কোন কোন কোয়েশ্চনে আসে না, আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি। কিন্তু ইনফরমেশন ম্যাচিংয়ে থেকে এক্স্যাক্ট ওয়ার্ডের থেকে আনসার আসবে। আপনার লিস্ট অফ হেডিং এক্স্যাক্ট ওয়ার্ড থেকে আসে না, কিন্তু ইনফরমেশন ম্যাচিং কিন্তু এক্স্যাক্ট ওয়ার্ড থেকে আনসার আসে। মানে এক্স্যাক্ট ওয়ার্ড বলতে দেখা যাচ্ছে যে নাউন বা যেটাই থাকুক আপনার কোয়েশ্চেনে, সেই কোয়েশ্চেনের এক্স্যাক্টলি হুবহু ওয়ার্ড মানে থাকতে পারে প্যাসেজে, এখানে আনসার আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আসে। এই কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু আপনাদের হুবহু ওয়ার্ডটা ধরবেন আপনারা। হ্যাঁ, এখানে কোনো সিনো খুব বেশি প্যারাফ্রেজিং থাকে না, এখানে জাস্ট প্যারাফ্রেজিংয়ের কোনো ইয়েও থাকে না। আমি এটা আপনাদের বলে দিই, হ্যাঁ, এটা বলার দরকার। একটা প্যাসেজ তৈরি করে তারা টেকনিক্যালি, দেখেন 13 থেকে 14টা কোয়েশ্চেন, 13 থেকে 14টা কোয়েশ্চেন, এর ভিতরে তিনটা টাইপ থাকে, তিনটা টাইপের কোয়েশ্চেন একটা প্যাসেজের ভেতরে দিয়ে দেয়। মানে আপনি বুঝতে পারছেন যে একটা প্যারার ভেতরে দুই তিনটা টাইপ করে দেয়। তো কিছু জায়গাতে তারা প্যারাফেস করে স্ট্রং, আমি আপনাকে বলে দিই আজকে, আপনারা শুনে রাখেন। ফর এক্সাম্পল প্যাসেজ ওয়ান, এই প্যাসেজ এই প্যারা ওয়ানে ধরেন যে আপনার এখন এখানে ইয়েস নো নট গিভেনের কোয়েশ্চেন আছে আর ইনফরমেশন ম্যাচিংয়ের কোয়েশ্চেন আছে। বাট আপনাকে জানতে হবে অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা, মানে এটা জানেন, দেখা যাচ্ছে যে ধরেন ইনফরমেশন ম্যাচিং এখান থেকে দিয়ে এটুকু আসছে, আর বাকিটুকু আপনার জাস্ট লিস্ট অফ হেডিং ইয়েস নো নট গিভেনের জন্য বা ট্রু ফলস নট গিভেনের জন্যই, কারণ এখানে আপনি প্যারাফেস করবে। একটা জিনিস সিম্পলি ভাবেন, যে দেখা যাচ্ছে যে একটা পুরো প্যাসেজ, পুরো ইনফরমেশনই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের উপরে যায় না, পুরো ইনফরমেশনই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের উপরে যায় না। এর ভেতরে কিছু কিছু কোয়েশ্চেন, কিছু কিছু মানে কোয়েশ্চেনের জন্য ডেডিকেট থাকে কিছু কিছু সেন্টেন্স, আর কিছু কিছু কোয়েশ্চেনের জন্য ডেডিকেট থাকে অন্য 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 সেন্টেন্স। আমার মানে বলার উদ্দেশ্য এটাই যে দেখা যাচ্ছে যে ইনফরমেশন ম্যাচিংয়ে বা সাথে যায় আসুক, ফর এক্সাম্পল এখানে কি আসছে আমরা দেখি একটু, উইথ ক্লু আসছে আর হলো এমসিকিউ টাইপ 2 আসছে। তো এমসিকিউ উইথ ক্লু দুইটাই সিকোয়েন্স মেনটেন করে। তো দেখেন যে এমসিকিউ এর জন্য আর উইথ ক্লুর জন্য আপনাকে এখানে উইথ ক্লুর জন্য কোনো টেকনিক তারা খুব বেশি ইয়ে করবে না, তারা একটু ইয়ে করবে, খুব বেশি ইয়ে করতে পারবেও না, ট্রিক খাটাতে পারবে না। কিন্তু এমসিকিউ এর জন্য দেখা যাচ্ছে প্যারাফ্রেজ করবে, তারা করতে পারে, স্বাভাবিক বিষয়। যদি করে ওই যে প্যারাফ্রেজ করতেছে যে লাইনগুলো এমসিকিউ এর জন্য, হ্যাঁ, সেই লাইনের ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি ওই ইনফরমেশনগুলাই কিন্তু এই প্রশ্নের জন্য প্রযোজ্য হয় না অনেক সময়। এই জন্য বলছি একটা প্যারার ভেতরে আপনারা, মানে যখন আপনারা ভুল করেন যে একটা কোয়েশ্চেন যখন খুঁজতে যান, তখন মনে করেন একটা প্যারার ভেতরে পুরোটাই ওই কোয়েশ্চেনের মানে পুরোটাই ওই কোয়েশ্চেনের জন্য ডেডিকেটেড না, এরকম না। ডেডিকেটেড থাকে ওই প্যারাতে একটা অংশ অন্য কোয়েশ্চেনের জন্য ডেডিকেটেড থাকে। আমার বলার মানে বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আপনারা কি কিছু বুঝতে পারছেন আমার বলার বিষয়টা, যে একটা প্যাসেজে মানে ইন্ডিভিজুয়াল এক টাইপের কোয়েশ্চনে পুরো প্যাসেজটা থাকে না ইনফরমেশন, এর ভেতরে এক একটা ইন্ডিভিজুয়াল প্যারাতে এক এক টাইপের কোয়েশ্চেনের জন্য তারা রেডি করে আর কি, টেকনিকগুলো ট্রিক্স, মানে ওই যে ট্যাকটিকগুলো তারা ফলো করে আর কি, এই এই মানে ইয়ে করে, বুঝছেন, তারা আসলে এই যে ট্রিকি করে আর কি প্যাসেজটা ওই রিগার্ডিং কোয়েশ্চেনের জন্য। তো এই জন্য আপনারা যখন লিস্ট অফ হেডিং করতে যাবেন বা অন্যান্য কিছু করতে যাবেন ওই সময়, বা ইনফরমেশন ম্যাচিং যেটা আপনাকে পুরো প্যাসেজ প্যারা পড়াবে, সেই সময় আপনারা এইটা চিন্তা ভাবনা করবেন না যে পুরো প্যারাটাই আমাকে এই কোয়েশ্চেনের জন্য ডেডিকেটেড না, কিছু কিছু স্পেসিফিক ইনফরমেশন থাকবে। আপনারা কি বুঝতে পারলেন আমার বলাটা, আমি যে কি যা বলতে যাচ্ছি বুঝতে পারছেন আপনারা, যে তিনটা টাইপের কোয়েশ্চেন থাকে একটা প্যাসেজে, এবং তিনটা টাইপের কোয়েশ্চেনের জন্য তারা ইন্ডিভিজুয়াল প্যারাতে
তিন ধরনের ওই ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের জন্য তারা ইন্ডিভিজুয়াল টেকনিক ফলো করে। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো। জি ভাই। আচ্ছা, এখন চলেন ইনফরমেশন ম্যাচিং এর তিনটা টেকনিক কি কি হতে পারে আমরা দেখি, যে তিনটা বিষয় কি কি আমরা ফলো করব। প্রথম বিষয়টা ইনফরমেশন ম্যাচিং এ থাকবে, শুধু অন্য কোথাও থাকবে না। একটা বিষয় শুনে রাখেন, ইনফরমেশন ম্যাচিং মানে আগে বুঝে নেই যে ইনফরমেশন ম্যাচিং কি জিনিস। ইনফরমেশন ম্যাচিং এখানে দুইটা টাইপের, দুইটা ইনফরমেশন ম্যাচিং এখানে থাকতে পারে। যে ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দেন ওয়ান্স, এটা আপনাকে হতে পারে যে প্যাসেজ প্যারা অনেক কম, প্রশ্ন অনেক বেশি, প্যারা কম প্রশ্ন বেশি, তখন আপনাকে এখানে বলবে ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দেন ওয়ান্স। তখন আপনাকে এই লেটারগুলো এ বি সি ডি, এই লেটারগুলো এ বি সি ডি, এগুলা এই যে এগুলা 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 এই লেটারগুলো আপনাকে দেখা যাচ্ছে যে এখানে বি নাম্বারের আনসার এই 16 নাম্বারেও, আবার এই 16 নাম্বারে আবার ডি নাম্বারের আনসার, এই 18 নাম্বারে আবার ডি নাম্বারের আনসার, এরকম হয়। আবার আরেকটা হয় যে ইন্ডিভিজুয়াল ইনফরমেশনের জন্য, ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেনের জন্য ইন্ডিভিজুয়াল আপনার হলো প্যারা। দুইটার টেকনিক সেম, দুইটা হুবহু সেম, জাস্ট একটাতে আপনার এই লেটার মানে এ বি সি ডি এগুলো কম করে দেয়, প্যাসেজ মোটা মোটা করে দেয়, প্যারা মোটা মোটা করে দেয়। এই জন্যে প্রশ্ন যদি আপনার হলো প্যাসেজ যদি কম থাকে, প্রশ্ন বেশি থাকে, তখন আপনার লেটার ইউজ করা লাগে বেশি। কিন্তু যদি এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি আছে মেবি প্যারা, এই জন্যে প্রশ্ন ইন্ডিভিজুয়াল এই প্যারার জন্যে প্রশ্ন দিয়েছে, অথবা প্যারা দু একটা বাদ থাকবে, এরকম 6টা অথবা এখানে 7-8টা থাকতে পারে, বা 6টা থাকতে পারে। আচ্ছা, এই হলো ডিফারেন্সেস দুইটার ভিতরে। এখন টেকনিক দুটো সেম। টেকনিক, প্রথম টেকনিকটা কি, যে ইনফরমেশন ম্যাচিং। মিনিংটা হলো যে এখানে যা আছে, প্রশ্নে যে ইনফরমেশন আছে, এই ইনফরমেশন এই প্যারাতে ম্যাচিং করতে হবে। সিম্পল ভাবে নেন, সিম্পল, একদম সিম্পল ভাবে নেন, যে এখানে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনের এই প্যারাতে ম্যাচিং করতে হবে। আপনারা জানেন অলওয়েজ ভার্ব কিন্তু সিনোনিম ইউজ করে তারা, ভার্বে সিনোনিম অলওয়েজ তারা ইউজ করবেই, ভার্বে সিনোনিম ইউজ করেই তারা। ভার্ব বলতে কি, কাজের কাজ তারা ভিন্নটা ইউজ করে। হ্যাঁ, একই কাজ বারবার, একই ওয়ার্ড বারবার ইউজ করে না, কাজের ওয়ার্ডগুলো তারা চেঞ্জ করে দেয়। আচ্ছা, তো এই যে ইনফরমেশন, ধরেন একটা প্যারাতে যা ইনফরমেশন আছে, এর ভেতরে ইনফরমেশন বলতে বোঝায় কি, এই যে ধরেন যে এন একটা কোনো ইনফরমেশন হিসেবে পড়ে না, দেন এক্সপ্লেনেশন, এটা ধরেন এক্সপ্লেনেশন, ওয়েপেন্স, তারপরে আপনার হলো মাউন্টেন্স, এই যে মাউন্টেন্স, এই যে ওয়েপেন্স, এই দুইটা কি ইনফরমেশন না? মানে এই দুটা কি ডেটা না, বা এই দুটা কি মানে ইনফরমেশনের বাংলা কি বলেন তো, তথ্য না? জি, তথ্য। তথ্য। তাহলে এখানে যে প্রশ্নে যে তথ্যগুলো থাকবে, এই তথ্যের সাথে প্যাসেজের তথ্যটা মিলাইতে হবে আমাদেরকে, যে এই প্রশ্নের তথ্যটা এই প্যাসেজের কোন প্যাসেজে দিয়েছে, কোন প্যারাতে দিয়েছে, এই প্রশ্নের তথ্যটা কোন প্যারাতে দিয়েছে, এটা একটা বিষয়। আপনাদের এটা সিম্পল, ইনফরমেশন ম্যাচিং হলো এটাকে বলে ইনফরমেশন ম্যাচিং। আচ্ছা, এখন অনেকেই মানে অ্যাকচুয়ালি নতুন তো এই জন্য বলে দেন। এখন তিনটা জিনিস ফলো করব। একটা জিনিস হলো অলওয়েজ আমরা হলো এই জিনিসটা দেখব, যে অ্যান অ্যান এক্সপ্লেনেশন, একটা এক্সপ্লেনেশন, এ রেফারেন্স, একটা রেফারেন্স থাকবে মানে একটা ইন্ডিভিজুয়াল প্যারাতে এগুলো থাকবে। এগুলো কোনো ধরনের আর কোনো আইএলসের আর কোনো টাইপের কোয়েশ্চেন এরকম পাবেন না, আর কোনো কোয়েশ্চেন এরকম নাই। এক্সপ্লেনেশন, রেফারেন্স, এক্সাম্পলস, অ্যান এক্সপ্লেনেশন, আবার একটা এক্সপ্লেনেশন, আবার একটা রেফারেন্স, আবার এক্সাম্পলস মানে ডাবল এক্সাম্পলস মানে দুইটা, মানে এক্সাম্পল দুইটা থাকবে, হ্যাঁ, তারপরে আর একটা রেফারেন্স। তো দেখেন এইগুলো আমাকে ফলো করতে হবে কিসের জন্য, কারণ এগুলো দিয়েছে কেন, এগুলো ব্যবহার আপনাকে করতে হবে। এগুলো ব্যবহার কেন করবেন, কারণ ইনফরমেশন ম্যাচিংয়ে এগুলো আপনার আনসারটাকে অ্যাকুরেট, মানে এইটার এই প্যারাতে এইটাই আনসার, কারণ কি এখানে এইটার জন্য এই যে সামনে যে প্রশ্নের সামনে যে ইনফরমেশনগুলো দিয়েছে এগুলোর জন্য। দেখেন একটা এক্সপ্লেনেশন, কারণ কোনো প্যারাতে আপনি ওয়েপেন বা মাউন্টেন পেলেন, হ্যাঁ, ওখানে এক্সপ্লেনেশন, ধরেন এক্সপ্লেনেশন আপনি পেলেন, এক্সপ্লেনেশন মানে কি, একটা ব্যাখ্যা করা, এটা ব্যাখ্যা করেছে, কারণ রাইটারের মতবাদ এখানে কি, ক্লাইমেট চেঞ্জ রিভিলস অ্যানসেন্ট আর্টিফ্যাক্টস ইন নরওয়ে গ্লেশিয়ার। তার মানে এখানে কি নিয়ে কথা হচ্ছে, যে ক্লাইমেট চেঞ্জ মানে মাইট বি, যেহেতু নরওয়ে মানে গ্লেশিয়ার মানে বরফ জমা নরওয়েতে, তো ক্লাইমেট চেঞ্জের মানে তাপমাত্রা বেড়ে গেছে মেবি, রিভিল মানে প্রকাশ করা, তার মানে এনসিয়েন্ট যে আর্টিফ্যাক্টস মানে যে আপনার হলো দেহাবশেষ,
প্রাণীদের দেহাবশেষ অথবা যে পুরনো কোনো ধরনের কোনো যাই হোক পুরনো কোনো জিনিস, এরকম কিছু একটা। ঠিক আছে, পুরনো কিছু আর কি আর্টিফ্যাক্ট, তাই তো বলে নাকি, ইফ আই এম নট রং। এমন হচ্ছে কেন? হ্যালো, আর্টিফ্যাক্ট মানে কি বলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? কি ব্যাপার? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, কিন্তু আমার জানা নাই। আর্টিফ্যাক্টস মানে আপনি আহ, দেখা যাচ্ছে যে দুই তিন হাজার বছর আগের যে দেহাবশেষ, ওটাকে আর্টিফ্যাক্টস বলতে পারেন। 2-3 বছর আগের যেই সরঞ্জামা, এই যে হাঁড়ি পাতিল, এগুলাকেও বলতে পারেন, বা এই মূর্তি টুর্তি এগুলাকেও বলতে পারেন। এক কথায় যে অ্যানসিয়েন্ট মানে পুরনো আর্টিফ্যাক্টসগুলা ধরেন বরফের গ্লেশিয়ারের ভেতরে ছিল, সেগুলো আসলে ক্লাইমেট চেঞ্জ মানে গরমের জন্য বরফগুলো রিভিল করে ফেলছে। এইটা নিয়ে কথা অ্যাকচুয়ালি। এখন ইন্ডিভিজুয়াল প্যারাতে আপনার ইন্ডিভিজুয়ালি কথা বলবে, এখন রেফারেন্স দিবে এক জায়গাতে এক্সপ্লেনেশন দিবে এক জায়গাতে। এখন আপনাদের কারোর জন্য হতে পারে যে এক্সপ্লেনেশনটা আমি বুঝতে পারতেছি না, রেফারেন্সটা বুঝতে পারতেছি না, এক্সাম্পলসটা বোঝা সহজ আছে। তো চলেন আমরা আজকে দেখব, এই জিনিসগুলো ফলো করবেন। আচ্ছা, তারপরে সেকেন্ডলি কি হবে? সেকেন্ডলি আসলে ইনফরমেশন ম্যাচিংয়ে মনে করবেন যে এখানে ইনফরমেশন দিয়ে আপনাকে ম্যাচ করতে হবে। তাহলে এখানে মনে করবেন যে একটা এলাকায় যদি আমরা প্রবলেমে পড়ি, হ্যাঁ, তাহলে আমরা কার কাছে যাই? আমরা যাই হলো তার চেয়ারম্যান মেম্বারের কাছে সমস্যায় পড়লে। এরকম আমরা ধরেন এই প্রশ্নের বড় বড় ওয়ার্ডগুলো আমরা নিয়ে মেলানোর চেষ্টা করব প্যারাতে। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে কি নিব? এটা সেকেন্ড। ঠিক আছে, এখন ওয়েপেন্স একটা বিষয় মাউন্টেন, ওয়েপেন্স লেফট মাউন্টেনের ওয়েপেন এক্সপ্লেনেশন ছিল। ওয়েপেন মানে কি বলেন? ওয়েপেন মানে কি? ধরেন যে এনসিয়েন্টের কথা বলছে, হ্যাঁ, এনসিয়েন্ট যেহেতু কথা বলছে, তখন আগেকার মানুষের যেহেতু যে জিনিসগুলোতে তারা শিকার করতো, সেগুলো ওয়েপেন হিসেবে ব্যবহার হবে এখানে। ওয়েপেন মানে পিস্তল বা ওয়েপেন মানে এগুলো না, কিন্তু বুঝতে পারছেন? ওয়েপেন মানে পিস্তল এরকম না। আগেকার মানুষের কাছে ওয়েপেন মানে তীরও ছিল। আগেকার মানুষের ওয়েপন মানে যে ভল্লব ছিল কিনা, যে আপনার এই যে থাকে না, যে ছুঁড়ে মারে, আপনার একটা লাঠির মাথায় মানে চুকলা থাকে একদম। বর্ষাটা একটা ওয়েপেন, তীরও একটা ওয়েপেন। ঠিক আছে, হ্যাঁ, আগেকার মানুষের এক্স কুড়ালও একটা ওয়েপেন। তো ওয়েপেন্স মানে কি? ওয়েপেন্স মানে বলেন, ওয়েপেন্স মানে কি বলেন? হাতিয়ার, ওয়েপেন্স মানে হাতিয়ার, এক কথায় হলো হাতিয়ার। ওয়েপেন্স মানে আধুনিকভাবে আমরা বুঝি পিস্তল মানে ওয়েপেন্স, তাই না? পিস্তল, কামান, এরকম। তো এগুলো আসলে না, আপনার চিন্তা করতে হবে এখানে এইটা নিয়ে চিন্তা করতে হবে, টাইটেলটা নিয়ে। আচ্ছা, ওয়েপেনটা রাখা হয়েছিল মাউন্টেন্সে। আচ্ছা, এই যে মাউন্টেন ওয়েপেন, আমরা যখন একটা প্যাসেজ পড়বো তখন মাউন্টেন ওয়েপেন্স তখন থাকবে, এগুলো 100% থাকবে। এটা ইনফরমেশন ম্যাচিং কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারলে সহজ, রিয়েলি। আচ্ছা, চলেন আমরা দেখি আজকে ফিজিক্যাল ডিফিকাল্টিস মানে কি? শারীরিক সমস্যা। এখন কোনো মানুষের না কিসের শারীরিক সমস্যা আমাকে জানতে হবে, এই প্রশ্নে আছে। ইনভলভ ইন অ্যান আর্কিওলজিক্যাল এক্সপেডিশন, তার মানে এক্সপেডিশনের শারীরিক সমস্যা। তার মানে এর মানে কি একটু বলেন তো? আর্কিওলজিক্যাল এক্সপেডিশনের শারীরিক সমস্যা। এখন এক্সপেডিশন মানে কি? কোথাও খনন করা বা কোথাও খুদাই টুদাই করা বা কোথাও সার্চ টার্চ করা, তাই না? এটাকে তো বলে, তাই নয় কি? না ভুল বললাম? আপনাদের পার্টিসিপেন্টও এক্সপেক্ট করতেছি আমি। যুদ্ধযাত্রা এরকম টাইপের না, এক্সপেডিশন মানে যুদ্ধযাত্রা না, এক্সপেডিশন মানে খোঁজা। কোনো কিছুকে এক কথায় বলতে পারেন খোঁজা, বা কোথাও খুঁড়ে কোনো কিছু খোঁজা, অথবা কোনো জঙ্গলের ভেতরে কোনো কিছুকে খোঁজা, এরকম। বুঝতে পারছেন? এক্সপেডিশন, এটা হলো এক্সপেডিশন। আচ্ছা, আর্কিওলজিক্যাল এক্সপেডিশন ফিজিক্যাল ডিফিকাল্টিস মানে কি? শারীরিক সমস্যা। এখন এখানে তো কোনো মানুষের কথা বলা নাই, তাহলে কিসের কথা বলে? আপনাকে ভাবতে হবে যে এক্সপেডিশনের সমস্যা, তার মানে এক্সপেডিশনের ফিজিক্যাল সমস্যা। ফিজিক্যাল সমস্যা বলতে কি মানে? ওই এক্সপেডিশন যেখানে এক্সপেডিশন করছে ওই জায়গাটাতে এক্সপেডিশন করতে যে সমস্যা হচ্ছে, এরকম কিছু। বুঝতে পারছেন? আপনাকে আগে
মানে প্রশ্ন বুঝতে হবে, ধরতে হবে, তারপরে আনসারে যেতে হবে, না হলে কিন্তু সমস্যা। শারীরিক সমস্যা মানে আপনারা শারীরিক সমস্যা পেলেন, কিসের শারীরিক সমস্যা না বুঝে শারীরিক সমস্যা দিয়ে যদি চলে যান তাহলে কিন্তু ইনফরমেশনটা মিলবে না আপনাদের। বিষয়টা বুঝতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে এক্সপ্রেশনের শারীরিক সমস্যা, তার মানে এক্সপ্রেশন করতে যেখানে এক্সপ্রেশন হয় সেখানে ওই জায়গাটাতে কোনো ধরনের কোনো প্রবলেম, অনেক ধরনের কোনো প্রবলেম প্রবলেম মাইট বি একটা এক্সপ্লেনেশন ওয়াই লেস ফুড মানে কম খাদ্য, মে হ্যাভ বিন অ্যাভেলেবল, কম খাদ্য অ্যাভেলেবল, মানে আপনার হলো কেন, কেন এখানে বলছে কেন কম খাদ্য কেন অ্যাভেলেবল ছিল, অ্যান এক্সপ্লেনেশন অফ ওয়াই লেস ফুড মে হ্যাভ বিন অ্যাভেলেবল, কেন লেস ফুড ছিল ওখানে, কেন কম খাদ্য ছিল ওখানে, খাদ্য কেন, কারণ খাদ্য হয়তো হতে পারে, এভাবে প্রেডিক্ট করবেন আপনারা। আমি এটাতে আপনাদের বিলিভ মি, অলওয়েজ যুদ্ধ মাথা দিয়ে যুদ্ধ করতে যায় না, একটু চিন্তা করে যুদ্ধ করেন, থিঙ্ক করেন, হ্যাঁ। অলওয়েজ যে ঢাল তরল নিয়ে দৌড় দিয়ে গেলে তো হবে না, আপনাকে চিন্তা করতে হবে যে কোন দিক থেকে কীভাবে কাকে দিয়ে কীভাবে মারতে হবে। এখন এখানে লেস ফুড মে হ্যাভ বিন অ্যাভেলেবল, এটা শুনেই আপনি দৌড় দিলেন প্যাসেজে, না, প্যারাতে না, আপনি লেস ফুড মানে এখানে ভাবতে হবে যে ওখানে মানে কম খাদ্য ছিল, কম খাদ্য ছিল কেন, নিশ্চয়ই হয়তো বা খাদ্যকে অন্য কোনো কিছু খেয়ে ফেলছে বা অন্য কিছু হয়েছে, খাদ্যের অভাবটার কারণটা কি, এখানে প্যারাতে থাকবে খাদ্যের অভাবের কারণ কি, মানে খাদ্য কম ছিল কারণটা কি এটা। এ রেফারেন্সেস পসিবিলিটি অফ ফিউচার, এখন ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ, এখন ভবিষ্যতের আর্কিওলজিক্যাল ডিসকভারিজ মানে পসিবিলিটি কি বলছে, সম্ভাবনা, ভবিষ্যতের আর্কিওলজিক্যাল ডিসকভারির সম্ভাবনা। এখন আমি একটা কথা বলি, ইনফরমেশন ম্যাচিং এটা মনে রাখবেন, ভবিষ্যতের কোনো কিছু কথা থাকলেই ম্যাক্সিমাম, ভবিষ্যতের কথা থাকলে আপনারা যেটা মনে করবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কিন্তু, যে ভবিষ্যতের কথা থাকলেই আপনার হলো সেটাতে ম্যাক্সিমামই হয় হলো লাস্টের ইয়েটা হয়ে যায়। আমি যতদূর জেনেছি, যতদূর আমি পেয়েছি ক্যামব্রিজ, অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ আমার রিসার্চ অনুযায়ী, যে আপনি 99% কেসে ধরতে পারেন যে ফিউচার নিয়ে যদি কোনো কথা হয়, এটা নোট করে নিন, ফিউচার নিয়ে কথা হলে যে ইনফরমেশন ম্যাচিংয়ের শর্টলি আমি শর্টের কথা বলতেছি, যেরকম নট গিভেনের শর্ট বলেছি, এখানে কিছু ধরনের কিছু ইয়ে থাকবে, ডিফারেন্সেস থাকবে, আপনার এটার জন্য প্রিপেয়ার থাকবেন। আচ্ছা, ম্যাক্সিমাম 99%ই ধরতে পারেন যে ফিউচার নিয়ে কোনো কথা হলে প্যাসেজের লাস্টে থাকবে, ইনফরমেশন ম্যাচিং মেলানোর ক্ষেত্রে লাস্ট প্যাসেজটা থাকতে পারে, মানে ফিউচারের কোনো কথা হলে, এটাতে আমি কি জানি না, এটা 16 প্রিভিয়াস এটা করি নাই আমি, মাইট বি। তো ফিউচারের কোনো কথা হলে প্যাসেজের লাস্টে থাকে, লাস্টেরটা ধরবেন আপনারা শর্টকাটে ধরতে গেলে। আর যদি মনে করেন ডেসক্রিপশন থাকে কোনো কিছুর, তাহলে প্রথম প্যাসেজটা ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেসিক ইনফরমেশন ডেসক্রিপশন এরকম কিছু একটা। আচ্ছা, তো ফিউচার নিয়ে কোনো কথা হচ্ছে, তার মানে ফিউচারের কথাটা ম্যাক্সিমাম একটা প্যাসেজ করতে হলে তারা কি করে, প্রত্যেক সময় তারা এই লেভেলে এই থিওরিতে 100% তারা প্যাসেজ লিখবে। কোন থিওরি দেখেন, আপনারা একটু ফলো করেন। প্যারা 1 থেকে, মানে প্যাসেজ শুরু থেকে প্যারা 1 থেকে তারা ডেসক্রিপশন দেওয়া শুরু করে, মানে জিনিসটা কি, মানে কিভাবে হচ্ছে, শুরু হয়েছে কিভাবে, তারপরে সমস্যা দিবে তারা, প্রত্যেকটা প্যাসেজেই সমস্যা দিবে তারা, তারপরে তারা কি সমস্যার সমাধান দিবে, সমাধান পরে এবার ফিউচার নিয়ে কথা বলবে। এই যে স্পিকিং আপনারা করেন না, স্পিকিংয়ের সেম টেকনিক ফলো করলে আপনারা হাই মার্ক ইনক্রিজ মানে গ্যাদার করতে পারবেন, যে একটা জিনিসের ডেসক্রিপশন বেসিক, একটা জিনিসের বেসিক ডেসক্রিপশন, তারপরে কি ডেসক্রিপশনের পরে প্রবলেম, জিনিসটার প্রবলেম, তারপরে প্রবলেম না আসলে তো সলিউশন দিতে পারবে না। একটা প্যাসেজের যদি লিখতে গেলে তার আগে সলিউশন দেয় তারপরে প্রবলেম তো দেওয়া সম্ভব না। এই জন্যই প্রত্যেকটা জিনিস পৃথিবীর সব জায়গায় সব ক্ষেত্রে দেখেন একটা জিনিস ডেসক্রিপশন, জিনিসটা কি, তারপরে দেয় প্রবলেম, তারপরে প্রবলেমের সলিউশন, তারপরে ফিউচার প্রেডিকশন, এই বিষয় নিয়ে প্রত্যেকটা প্যাসেজই হয় আর কি। প্যাসেজ 1-2 বিশেষ করে, প্যাসেজ 3তে আসলে থিওরি বেস থাকে, ওইটাও এরকমই, প্রত্যেকটা প্যাসেজই মনে করবেন আইএলসের এরকম, এই থিওরি দিয়ে তারা লিখে। আচ্ছা চলেন দেখি, এটা তো ইজি হয়ে যাবে আপনার। এক্সাম্পলস, আইটেমস দ্যাট উড হ্যাভ বিন কি ট্রেডেড, ট্রেড মানে কি বলেন তো, বলেন। ট্রেড মানে কি, ট্রেড মানে আসলে ওই যে বেচা কেনা করা, বিজনেস, তাই না? তো আইটেম, ট্রেড মানেও জানেন না আপনারা, এক্সপেডিশন মানে জানেন না, কিভাবে আইএলটিএস পরীক্ষা দিবেন, মানে কতটা ভোকাবুলারি ল্যাকিংস আপনাদের আছে, কত পরিমাণ ভোকাবুলারি ল্যাকিংস আপনাদের আছে, তাহলে বোঝেন।
আচ্ছা, ভোক্যাবস তো আসলে এককালীন, বুঝছেন? লাইফে একবারই পড়বেন, সারা জীবন পড়া লাগবে না তো। লাইফে একবারই পড়বেন আজীবন। যেরকম আমি 1-1.5 বছর আগে ভোক্যাবস পড়েছি, এখনো মনে আছে আমার, বিলিভ মি। তো আপনাকে সারা জীবন ভোক্যাবস পড়বেন নাকি? আপনি এটা ভাবেন না কেন যে দেশের বাইরে যে আপনাকে এগুলো জানা লাগবে? তো এখানে আপনি কি করতেছেন? দেশের বাইরে যে সব করবেন, তো এখানে আপনি কি করছেন? ঘোড়ার ডিম ভাজতেছেন নাকি? না ঘোড়ার ডিম পাড়তেছেন? জবের দোহায় আর কত দিবেন? জব করি, এ করি, তা করি, কষ্ট খুব লাইফটা। তো ওখানে যে আপনি কি আনন্দ করতে যাচ্ছেন না? যাবেন নাকি? ওখানে তো জবই করবেন। জব করবেন, পড়াশোনা করবেন, জব করবেন, আরও রান্নাবাড়া করে নিজে রেঁধে খাবেন। এখানে তো মা বউটাও রেঁধে দিচ্ছে, খাচ্ছেন, জব করছেন, আসতেছেন, তাও আপনি খুব টায়ার্ড। খেয়ে দিয়ে তারপরেও টায়ার্ড। আর ওখানে কি করবেন? ওখানে ইউনিভার্সিটি যাওয়াই লাগবে, পড়াই লাগবে আপনাকে। ইউনিভার্সিটি যাবেন, আসবেন, এসে আপনি রান্না করে খাওয়া লাগবে। আবার কোন সময় আপনাকে জবে যাওয়া লাগবে, ইউনিভার্সিটি আপনাকে ক্লাস করা লাগবে, ইন দ্য মিন টাইম আপনাকে জব করা লাগবে। জব থেকে এসে আপনার নিজের খাওয়া নিজে ম্যানেজ করা লাগবে। কাজ না করলে তো আপনি থাকা খাওয়া পড়াশোনা তো পারবেন না করতে, ঠিক আছে? তো এগুলা কেন ভাবেন না আপনারা? এগুলা ভাবেন না কেন যে এখান থেকে কোনো কিছু নিয়ে যান না আপনারা? ওর ভেতরে যে ওখানে শিখবেন, শিখে আপনারা কি চাকরি পাবেন? শেখার সময় কোনো চাকরি পায় নাকি? বাংলাদেশে এরকম পাবেন? আপনি বিদেশে বাংলাদেশটাকে ধরেন বিদেশ হিসেবে, আপনি এখানে যান দেখি, একটু নতুন হিসেবে, ফ্রেশার হিসেবে যান দেখি আপনি। মানে এমনি ফ্রেশার হিসেবে যান, আপনার কোনো স্কিলস নাই, মনে করেন আপনি ইংরেজি জানেন না, মনে করেন ইংরেজির ল্যাকিংস আপনার অনেক আছে। তো আপনি ফ্রেশার মনে করেন, এরকম বাংলা কোনো স্কিলসের ফ্রেশার ধরেন, আপনি স্কিলস আপনারা ফ্রেশার ধরেন। বাংলাদেশে আপনি কোথাও জব পাবেন? পাইলে কি পাবেন? ওয়ার্কার, গার্মেন্টসের ওয়ার্কার হিসেবে পাবেন আপনি জব। ওখান থেকে আপনাকে আবার শুরু করতে হবে। কিন্তু গার্মেন্টসের আপনি মানলেন গার্মেন্টসেই পাবেন, কিন্তু এখানে আপনাকে বাংলা ভালোভাবে বোঝা দিতে হবে। সেরকম আপনি ওখানে যে গার্মেন্টস লেভেলের ওয়ার্কার লেভেলেরই পাইলেন, মনে করেন আপনি মানে বাথরুম সাফ করার জবই পাইলেন ফর এক্সাম্পল, বা প্লেট ধোয়ার জবই পাইলেন, এগুলো ছাড়া তো আর বাংলাদেশে কি করবে? ফুড ডেলিভারি বা ডেলিভারি একই বিষয়, এগুলো একই ক্যাটাগরিতে পড়ে, ডি ক্যাটাগরিতে। তো এই ডি ক্যাটাগরি জবগুলো যে করব আমরা বা আপনারা বা আমরা, এই জবগুলো করতে আমাকে বোঝাইতে হবে না তাকে আমি পারবো এই জবগুলো করতে? আমার স্কিলস নাই, তো আমাকে ভাষা দিয়ে তো অন্তত বোঝানো লাগবে। তো আপনি যদি ইন্ডিয়াতে যান, আপনি হিন্দি জানেন না, তো আপনি ওখানে স্কিলস নাই, কিছু না, আপনি ওখানে কীভাবে কি জব করবেন? এটা তো আপনি ভাবেন না কেন? আপনারা কি কষ্ট করেন, কি চাকরি করেন, কি কষ্ট করেন, তার থেকে একটা জিনিস খেয়াল করে দেখেন। গার্মেন্টসে যারা চাকরি করে তাদের চিন্তা করো, আমি বলি শোনেন, একটা মানুষ, একটা মেয়ে গার্মেন্টসে বা একটা ছেলে গার্মেন্টসে চাকরি করে, ওয়ার্কার লেভেলে কথা বলি, 8টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত ওটি দিয়ে করে তারা। কারণ আমি প্রোডাকশন অফিসে ছিলাম, আমি জানি যে সকাল 8টা থেকে গার্মেন্টসের চাকরি শুরু হয়। বা কোম্পানি বলি, কোম্পানি বলেন আপনারা, আপনারা অফিসার লেভেলের মানুষেরা কোম্পানি বলবেন যারা আপনার অফিস, আর যারা লোয়ার লেভেল তারা গার্মেন্টসই বলবে। কারণ বাংলাদেশের কোম্পানি মানে ম্যাক্সিমাম, মানে বলেন 90% গার্মেন্টস। তো গার্মেন্টস শব্দটা শুনতে আপনাদের হয়তো বা কষ্ট লাগতে পারে। তো গার্মেন্টসে যে ওয়ার্কারগুলো কাজ করে, তো 8টা থেকে শুরু হয়, আপনারা অফিসার লেভেল অনেক সময় দেখেন আপনাদের 8টায় যাওয়া লাগবে। 8টার সময় থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত ওটি, আপনাদের ওটি নাই মানলাম, আপনারা 6টার সময় 7টার সময় চলে আসেন। তো এই যে আসেন তারা, দেখেন তো, তারা 8টার থেকে 10টা পর্যন্ত যায়, আবার এসে রান্নাবাড়া করে তারা আবার খায়, ঘুমায়। তো তারা যে কাজটা করে, তাদেরকে যদি বলা হয়, ওই ওয়ার্কারদের যদি বলা হয় যে তুমি 3 মাস কষ্ট করো, 3 মাস পড়াশোনা করো, তোমাকে এই 3 মাস পরে তোমার আর জীবনে এই কষ্ট করা লাগবে না, তুমি একদম মানে একটা লাইফ পাবা, যে বিদেশ, একটা দেশে যাইতে পারবা, সেই জায়গায় যে তুমি যে কষ্টটা করে এর অর্ধেক কষ্ট করবা, তুমি তার 3 গুণ পারিশ্রমিক পাবা। সেই মানুষটা আমার মনে হয় 3 মাস মানে না খেয়ে হলেও আমার মনে হয় পড়বে, সারা দিন রাত পড়বে। কিন্তু আপনারাই খালি মনে করেন আপনারা কঠিন জব করেন, কঠিন চাকরি করেন, চাকরি করা মানে বা সংসার চালায় এত কিছু মেনটেন করা সম্ভব না, এইসব নিজেকে এক্সকিউজ দেওয়া ছাড়া কিছু নাই। একটা ছেলে রিক্সা চালককে যদি বলা যায় যে 3 মাস কষ্ট করো, 3 মাস পড়াশোনা করো, আইএলটিএস পরীক্ষা দাও, তুমি দেশের বাইরে যাও, কেন? আপনি কি মনে করেন রিক্সা চালায় কি শুধুমাত্র মূর্খরাই? রিক্সা চালায় বিএ পাস, এমএ পাশেরাও। বিষয়টা কি দেখেন, মেন বিষয়টা কি কোথায়? যে আরাম আয়েশের বিষয়টা, লাইফস্টাইলের বিষয়টা। আপনি যে লাইফস্টাইলের ভিতরে আছেন, আপনার কাছে আপনি হলো আপনার কষ্ট অনেক বেশি আপনার কাছে, কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তাহলে দেখবেন আরও আপনার থেকে অনেক ভালো ভালো স্কিল, আপনার থেকে অনেক ভালো ভালো মানুষ, আপনার থেকে তাদের অনেক স্কিল বেশি, তারা কষ্টে, তারা আপনার থেকে বেশি কিছু করেও করতেছে, আপনার থেকেও বেশি কিছু করতেছে। তো সব কিছু মেনটেন করে তো আগাইতে হবে, আরাম দিয়ে তো কোনো কিছু হবে না। তো সেটা চিন্তা করতে হবে, বুঝতে পারছেন? চলেন সময় নষ্ট না করি, 45 মিনিট চলে গেল। আচ্ছা,
তো ট্রেড মানে হলো বেচা কেনা। যাই হোক, কোন আইটেম, একটা দুটো এক্সাম্পলস হয়েছে যে আইটেম বেচা কেনা হয়েছে। আচ্ছা, তো এবং এর রেফারেন্স প্রেশার, এটা প্রেশার মানে একটা, প্রেশার বলতে কি কাজটা আহ, মানে করতে হবে হয়তো বা বস বা কোনো কিছু, প্রেশার মানে কি, প্রেশার মানে চাপ, চাপ মানে রেফারেন্স টু দ্য প্রেশার, দ্য প্রেশার মানে কারোর দ্বারা না, এটা ডাইরেক্ট প্রেশার। আর্কিওলজিস্ট আর আন্ডার টু দ্য ওয়ার্ক কুইকলি, তার মানে আর্কিওলজিস্টদের দ্রুত কাজ করতে হবে, এই প্রেশারে একটা রেফারেন্স আছে, এই প্রেশারে দ্রুত কাজ করতে হবে। চলেন আমরা চলে যাই ওয়ানটাতে, ওয়েল অ্যাবভ। এখন কোন জিনিসগুলো ফলো করে আপনারা আগাবেন, দ্রুত পড়তে হবে এখানে। প্রত্যেকটা প্যারা থেকেই আনসার নাই কিন্তু, প্রবাবলি নাও থাকতে পারে। চলেন দেখি কত নাম্বার এখানে ইয়ে আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা। এখানে কোয়েশ্চেন আছে 6টা, তার মানে 2টা এক্সট্রা প্যাসেজ আছে। 2টা প্যাসেজ আমাকে পড়া লাগবে। কোন 2টা এক্সট্রা প্যাসেজ আমি জানি না, কেউ জানবে না, কেউ বলতে পারবে না, তো আমাকে পড়া লাগবে। সেই জন্য আপনাকে ফার্স্ট পড়তে হবে, কোনগুলোতে ফলো রাখতে হবে, যে এই যে ইনফরমেশনগুলোকে ফলো রাখতে হবে, এই ইনফরমেশনগুলো থাকবেই। এই যে ওয়েপেন্স, প্যারাফেস করতে পারবে না, প্যারাফেস করলেও কি দিতে পারে তারা, তীর ধনুকে বর্ষা টসা দিয়ে দিতে পারে, অ্যানসিয়েন্ট মানে পুরাতন, পুরানো, সে সময় কি দিবে, ভাল্লুম এই যে ওই বল্লম মল্লম ওইসবই দিবে। মাউন্টেন পাহাড় পর্বত, এর আবার কি সিনোনিম করবে। আর এক্সপেডিশন, এর কি ফিজিক্যাল এক্সপেডিশনের আর কি সিনোনিম করবে। মানে সিম্পল হিসেবে দেখেন না, যে ফিজিক্যাল ডিফিকাল্টিস এক্সপেডিশনের মানে এক্সপেডিশন, কোনো জায়গায় যে গ্লেশিয়ার যেহেতু বের হয়ে গেছে, ওই জায়গায় আর্টিফিশিয়াল খোঁজার জন্য যে ওই এরিয়াতে যে এক্সপেডিশন করতে গেছে, ওইখানে হয়তো বা কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে ফিজিক্যালি, ওই জায়গাটাতে কোনো প্রবলেম হচ্ছে, জায়গাতে প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি, ফিজিক্যাল ডিফিকাল্টি যাকে বলে। ওই জায়গাতে কেন খাদ্য কম ছিল, খাদ্য কাদের কম ছিল, এখন ওই আর্কিওলজিস্টের খাদ্য কম ছিল না, যারা আগে মারা টারা গিয়েছে আর্টিফেক্ট বা কোনো জায়গা যে বসতি যে ছিল ওই মানুষদের খাদ্য কম ছিল, এটা নিয়ে কোনো কথা হচ্ছে হয়তো বা ওই প্যারাতে। পসিবিলিটি মানে সম্ভাবনা, ফিউচার বললাম লাস্টে, সম্ভাবনা থাকে বেশি, জানি না কোথায় এটা। এক্সাম্পলস, আইটেম বেচা কেনা হয়েছে, কি আইটেম হতে পারে, যে কোনো আইটেম বেচা কেনা হতে পারে। আর প্রেশার, তারা খুব প্রেশারে আছে, মানে চাপে আছে, কাজটা দ্রুত করতে হবে, নাহলে হয়তো বা কোনো সমস্যা হবে। এই তো, চলেন আমরা দেখি। ওয়েল অ্যাবোভ, ওপরে, দ্য টাইম লাইন, ইন নরওয়ে হাইয়েস্ট মাউন্টেন্স, তার মানে মাউন্টেন্স আছে, খুব উঁচু মাউন্টেন্সের আপনার টাইম লাইনের অনেক, ওয়েল অ্যাবভ দ্য টাইম লাইন মানে এই যে হাইয়েস্ট মাউন্টেনের যে সময়টা, সময়কালটা, এই সময়কালটারও অনেক আগে, এক কথায় বলতে পারে এই সময়কালটারও অনেক আগে। অ্যানসিয়েন্ট ফিল্ড অফ আইস আর শ্রিঙ্কিং, মানে এর আগে থেকে আইসটা শ্রিঙ্কিং হচ্ছে। শ্রিঙ্কিং মানে কি বলেন? সিঙ্কিং মানে চারদিকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া বা গোল, মানে এক কথায় ছড়িয়ে পড়ছে বা গলে যাচ্ছে এরকম, বা ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ছে, জি জি। ঠিক আছে। আর্থ ক্লাইমেট ওয়ার্ম মানে ক্লাইমেটটা মানে পৃথিবীটা গরম হচ্ছে, যখন পৃথিবীর আবহাওয়াটা গরম হচ্ছে তখন থেকে, এটা তার মানে এটা নিয়ে বলতেছে মাউন্টেনের এগুলো বলতে পৃথিবী গরম হওয়ার জন্য। এখানে ওয়েপেনের কথা কোনো পাওয়া যায়নি, চলেন দেখি। অ্যাজ দ্য আইস হ্যাজ ভ্যানিশড, যখন আইসটা ভ্যানিশ হলো, ইট হ্যাজ বিন গিভিং আপ দ্য ট্রেজার, ট্রেজার মানে কি, সম্পদ দিচ্ছে আমাদেরকে। হ্যাজ আ প্রিজার্ভ মানে সংরক্ষিত, কোল্ড স্টোরেজ, ইন কোল্ড স্টোরেজ। এখন কোল্ড স্টোরেজে সংরক্ষিত কোনো ট্রেজার দিচ্ছে। ট্রেজার মানে কি, ট্রেজার মানে হলো সম্পদ, গুপ্তধন। গুপ্তধন না, ট্রেজার মানে সম্পদ বলতে পারেন, অলওয়েজ গুপ্তধন হবে সম্পদ। এটা না। ফর এক্সাম্পল, এখন পৃথিবী মানে ধরেন আজ থেকে 2000 বছর আগে একটা কাসিম মারা গেছে, সেই কাসিমের পিঠ পাওয়া গেল, ওইটা কি সেই 2000 বছর আগে কি ট্রেজার ছিল? না, এখন সেটা ট্রেজার হিসেবে বলা যায়, কারণ সেটার এখন দাম মেলা, তাই না? তো বিষয়টা জি। এরকম, ট্রেজার এই ক্ষেত্রে ইউজ হয় ট্রেজারগুলা। ফর দ্য লাস্ট 6000 ইয়ার্স, 6000 বছর ধরে, যাই হোক। আইটেমস সাচ অ্যাজ, আইটেম সাচ অ্যাজ এনসিয়েন্ট অ্যারোস অ্যান্ড স্কিন ফ্রম ভিকিং এজ ট্রেডার্স, ট্রেডার্সও পাওয়া গেছে। অ্যান্ড দোজ আর্টিফ্যাক্টস হ্যাভ প্রোভাইডেড আর্কিওলজিস্ট উইথ সাম সারপ্রাইজিং ইনসাইট। আচ্ছা, এই আর্টিফ্যাক্টসগুলো পাওয়া গিয়েছে, মানে সারপ্রাইজিং ইনসাইট মানে ভেতরে পাওয়া গিয়েছে, এই বরফের ভেতরে পাওয়া গিয়েছে। ইন্টু হাউ অ্যানসিয়েন্ট নলেজ মেড দেয়ার লিভিং, কিভাবে মানে পুরনো, মানে এটা এই আর্টিফ্যাক্টগুলো কি দিয়েছে, একটা আইডিয়া দিয়েছে যে কিভাবে মানে যারা ওই
পুরনো। এনসেন্ট মানে আসলে ওই বলতে পারেন যে একদমই পুরনো, ওল্ড। ওল্ড নরওয়েজিয়ানরা কিভাবে থাকতো, এই অ্যারো এবং স্কিন, অ্যারোস। এখন এটা মানে অ্যারোস, তীর। এখানে একটা বিষয় আছে আপনাকে বুঝতে হবে। অ্যারোস কিন্তু একটা ওয়েপেন, নট জি ভাই, ওয়েপেন্স। তীর। আপনাকে এই ছোটখাটো আমার আমার কথা বোঝেন আগে, আমার কথা বোঝেন। আমি এখানে এসে একটু থামলাম, আমি মনে করছি এটার আনসার 1 নাম্বার, বাট কেন 1 নাম্বার না আমি বলে দিচ্ছি। অ্যারো আর স্কিন, স্কিন মানে কি, স্কিস মানে কি, সরি স্কিস মানে কি, বলেন স্কিস মানে কি, বলেন। দেখেন তো একজন স্কিস মানে কি, এই স্কিস মানে কি ওই বরফে যায় ওই স্কিস নাকি, বা স্কিস মানেটা কি বলেন তো? এটা তো কোনো ওয়েপেন্স না। বলেন স্কিস মানে কি, SKIS, স্কিস মানে কি? কেউ একজন দেখেন তো স্কিস মানে কি। আচ্ছা, দেখার কেউ নাই, সমস্যা নাই, আমি দেখতেছি। স্কিস, জি ভাই, ওই স্কিস, স্কিসই ওইটাই। ভাই বুঝলেন? এটা কোনো খেলায় ব্যবহার করা হয় আর কি, হ্যাঁ ওই যে বা স্কিস অভিযানে। যেটা বরফে যায়, হাঁটে যায়, ওই স্কিসের কথাই বলতেছে। যাই হোক, তো এটা কিন্তু কোনো ওয়েপেন্স বা কোনো ওয়েপেন না। তার মানে এখানে কি একটা ওয়েপেনের কথা দেন, তার টেকনিকটা কোথায় ফলো করে তারা, চোখ বুঝে কিন্তু 1 নাম্বারের আনসার দেওয়া যাচ্ছে না। কেন? এখানে বলছে ওয়েপেন্স। ওয়েপেন্স মানে কি বলেন? ওয়েপেন্স মানে কি? অস্ত্র। অস্ত্রগুলো, তাই না? জি। যদি শুধু ওয়েপেন থাকতো তাহলে কিন্তু অ্যারো আমরা ধরতো, কারণ অ্যারোস মানে তীরগুলো। তীরগুলো কি বলা যাবে অস্ত্রগুলো? জি না। কি বলতে হবে? তীরই বলতে হবে। শুধু তীরগুলো মানে তীরগুলোই বলতে হবে, তীরগুলোকে অস্ত্রগুলো বলা যাবে না। তীরের সাথে যদি আর একটা অস্ত্র থাকতো তাহলে বলা যেত অস্ত্রগুলো। আমি কি মিথ্যা বললাম? জি না ভাই, বুঝতে পারছি। এই ছোট্ট ছোট্ট জিনিস, একদম সিম্পল জিনিস। একটা জিনিস তীরের সাথে স্কিস আছে, আর একটা কিন্তু ওয়েপেন নাই। এখানে বলছে ওয়েপেন্স, এসটা। এখন আপনি বলতেন এত কিছু ভাই মাথায় থাকে কেমনে? হ্যাঁ, মাথা ঠান্ডা রাখলে এত কিছু থাকবে আপনার মাথায়। আমি বলে দিব আপনাকে, থাকবে। মানে আমি বলছি, এখন দেখবেন আপনার মনে পড়বে। আচ্ছা, কেন এটা আনসার না? আচ্ছা, মাউন্টেন পাইছি, মাউন্টেন্স, মাউন্টেন্স পাইছি। লেফট বিহাইন্ড, এখন এই অ্যারোসগুলা লেফট বিহাইন্ড করে কোথাও চলে গেছে এই মাউন্টেনে, এর বিষয়ে কোনো কথা আছে? এই অ্যারোগুলা ওই মাউন্টেন বা পাহাড়ে রেখে চলে গেছে, বা মানে একটা এক্সপ্লেনেশন চলে গেছে রেখে, এই বিষয়ে কোনো কথা আছে? জি না ভাই, মনে হতো না। আচ্ছা, এটা আর কোথায় আছে? ট্রেডার্স আছে। তাহলে আমি লিখতেছি ওকে ট্রেডের খাতে মেনছে। তো এক্সাম্পলস, আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড। আইটেম এক্সাম্পলস দিছে যে আইটেম ট্রেড হতে মানে হতো, মাইট বি ফ্রম, এই যে এখন বলতেছে কি, এনসিয়েন্ট অ্যারো অ্যান্ড স্কিস ফ্রম ভিকিং এজ ট্রেডার্স। এখন ভিকিং এজ ট্রেজারের থেকে এখানে কিছু আইটেম পাওয়া গেছিল। কিভাবে আইটেমটা পাওয়া গেল? ট্রেজার্সের নাম হিসেবে তৈরি বলেছে, আইটেম ট্রেজার্স পাওয়া গেছে। ট্রেজার্সকে ভিকিং ট্রেজার্সের ট্রেড ইয়ে পাওয়া গেছে, আপনার আইটেম পাওয়া গেছে। ভিকিং ট্রেডার্সের আইটেম পাওয়া গেছে, যারা আসলে এই ভিকিং এজের সময় এক জায়গায় থেকে আর এক জায়গায় ট্রেড করে বেড়াতো, মানে বিজনেস করে বেড়াতো। তাদের আসলে এই অ্যারো এবং স্কিসগুলো তাদের ছিল অ্যাকচুয়ালি। বুঝতে পারছেন আমার কথা? তো এখানে আসলে জি ভাই। এখানে কি আইটেম দ্যাট উড হ্যাভ বিন ট্রেড, এই আইটেমগুলো ট্রেড করা হয়তো, এই বিষয়ে বলছে কোনো যে এই অ্যারো এবং স্কিসগুলো ট্রেড করা হয়তো? এটা আসলে ট্রেডারদের ছিল, কিন্তু এইগুলাকে ট্রেড করা হয়তো? এটা আমি আইটেম না হিসেবে ভাইয়া, নিলাম, এই মানে দুইটা জিনিস আইটেম হিসেবে দুটো জিনিস নিলাম, কিন্তু এগুলাকে ট্রেড করা হয়তো? না। তাহলে জিনিসটা দেখেন যে আমার তো আমি আমি এটা জানি না এটা কি, তবে আমার কেন মনে হচ্ছে যে এটা কি করছে তারা 16-এর। এরকমই আছে আনসারগুলা, যে 14 নম্বরের আনসার
আমি প্রথমে ধরে ফেলছি যে অ্যারোস এবং স্কিস, স্কিস হলো ওয়েপেন্স না, এবং ওয়েপেন্সে তারা থুয়ে গিয়েছে মাউন্টেনে, ওই কথা নাই। আর তারপর ধরলাম কি ট্রেডার্সের কথা বলছে, ট্রেডার্স তার মানে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে ট্রেডার্স মানে বিজনেসম্যানের কথা বলে। এখন বিজনেসম্যানগুলা এই জিনিসগুলা পাওয়া গেছে বিজনেসম্যানের থেকে, কিন্তু এইগুলো তারা বিজনেস করতো, এগুলো দিয়ে বেচা কেনা করতো, এই বিষয়ে কোনো কথা বলে নাই। বলছে কি? না ভাইয়া। তাহলে আনসার এখানে কোনটা? আর কোনোটা আছে এর ভিতরে? ফিজিক্যাল ডিফিকাল্টিস, ফুড, ফিউচার, তারপরে প্রেশার আছে আর মিলতেছে? জি না ভাই। তাহলে দেখেন একটা, আমি আসলে একটু হাসতেছি আর একটু ভাবতেছি যারা কি মানে টেকনিক, তারা কত পরিমাণ প্যাচ। যে কোনো কেউ এই অ্যারোস দেখে 14 নম্বর অ্যান্সার দিয়ে দিবে। না দিলেও যদি ধরতে পারে অ্যারোসের এবং ওয়েপেন্সের কথা বিষয়টা নিয়ে, অথবা লেফট থুয়ে গিয়েছে, যদি সে বোঝে ইংরেজি থুয়ে গিয়েছে, এখানে এইগুলো থুয়ে গিয়েছে কিনা এইগুলাও যদি বোঝে সে, তাহলে এই জিনিসটা যদি ধরে তাহলে এটা দিবে না সে, এদের ওয়েপেন্সের কথা শুনে সে দিবে না। তারপরে আসে কি ট্রেডার্সের কথা। ট্রেডার্স আর বিজনেসম্যান এক। এখন একটা জিনিস আইটেমস, বিজনেস করা একটা জিনিস আর বিজনেসম্যানের একটা জিনিস, এটা এই দুটা জিনিস কি এই দুটো কি এক? যেরকম ফর এক্সাম্পল আপনি একটা বিজনেসম্যান বা আমি একটা বিজনেসম্যান, আমার গায়ের পোশাক আর আমার বিক্রিকৃত আইটেম, ধরেন আমি বিজনেস করি কিসের? পোশাকের। এখন আমি যে পোশাকটা বেচা কেনা করি, সেই পোশাকটা আর আমার গায়ের পোশাকটা কি এক জিনিস? এটা কি এক না জিনিস? ভাইয়া। এক জিনিস না কিন্তু। এখন আপনি বলতেন ভাই এত কিছু মাথায় থাকে না, এত কিছু আসলে বিষয়টা আসলে ঠান্ডা মাথা আপনার থাকতে হবে পরীক্ষার হলে, একদম ঠান্ডাভাবে পরীক্ষা দিতে হবে। আমি এরকমও দেখেছি, টু বি অনেস্ট, আমি বারবার বলতেছি আমার স্টুডেন্ট একদম টোটালি রেডি 6.5 পাওয়ার জন্য, শুধু পরীক্ষার হাইপ আর এই বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট দেখে বেড়ায় বলেই নিচে চলে আসে। আপুর ডিজার্ভ স্কোর ছিল মমো আপু, আমি তো পোস্ট টোস্ট কোথাও দেইটাই না। মমো আপুর তো ডিজার্ভ স্কোর ছিল 6, ওনার 6 পাই গেছে। কিন্তু আমি ওনাকে মক নিয়েছিলাম, স্পিকিংয়ে মক নিয়ে বলেছিলাম আপনি 6.5 পাবেন। আপুর বিশ্বাস ছিল না, আপু বলতো যে আপু ভাই আমার 6 পেলে হবে। আপু কিন্তু 7 পাইছে স্পিকিংয়ে। ঠিক আছে, তো যাই হোক, এখন ওভারঅল তার 6 দরকার ছিল, তার ওভারঅল 6 চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এটার একটারও আনসার না, কেন আনসার না বুঝতে পারছেন আপনারা সবাই? জি ভাই। চলেন আবার নেক্সটটা করি। অর্গানিক ম্যাটেরিয়ালসের কথা পাওয়া গেল। অর্গানিক ম্যাটেরিয়ালস লাইক টেক্সটাইলস অ্যান্ড হাইডস, আচ্ছা, আর রিলেটিভলি রেয়ার ফাইন্ডস ইন আর্কিওলজিক্যাল সাইট। আচ্ছা, এখানে কোনো ব্যবসার কথা বলতেছে না। এই যে ম্যাটেরিয়ালসগুলো, অর্গানিক ম্যাটেরিয়ালসগুলো কি কি ম্যাটেরিয়ালস? এই হাইটস এবং টেক্সটাইলগুলো পাওয়া গেছে রেয়ার, মানে খুবই, এটা খুবই রিলেটিভলি রেয়ার ফাইন্ড, মানে এটা খুবই একটা মূল্যবান, যেটা পাওয়া গিয়েছে আর্কিওলজিক্যাল সাইটে, মানে যেখানে এক্সপেডিট করছে, সাইট করতেছে সেখানে। দিস ইজ বিকজ ইউজ আনলেস দে আর প্রোটেক্টেড ফ্রম দ্য মাইক্রো অর্গানিজম দ্যাট কজ ডিকয়। ডিকয় মানে ক্ষয় করা। বিকজ কারণ কি, এটা রেয়ার কারণ কি, রেয়ারের কারণটা বলে দিল। দেখেন একটা একটা টাস্ক 2 একটা প্যারা লিখতে গেলে সেম আপনাকে এটা থাকতে হবে যে এখানে একটা টপিক সেন্টেন্স থাকতে হবে। টপিক সেন্টেন্সটা কি, যে এই প্রথমটা রেয়ার, এটা রেয়ার। প্রথমে দেখেন এই একটা পুরো লাইনের ভেতরে রেয়ার জিনিসটাই সে নতুনভাবে ইন্ট্রোডিউস করেছে, এটা খুবই খুবই মূল্যবান। মূল্যবান এর কারণ কি? মূল্যবানের কারণ কি? দে আর প্রোটেক্টেড ফ্রম দ্য মাইক্রো অর্গানিজম দ্যাট কজ ডিকয়। কারণ তারা রেয়ার, কারণ কি, তারা মাইক্রো অর্গানিজম থেকে বেঁচে ছিল যারা ক্ষয় করে। দে টেন্ড নট টু লাস্ট লং, তাদের কিন্তু তারা খুব একটা বেশি দিন মানে লাস্টিং করতো না, তারপরেও তারা কিন্তু খুব ভালোভাবে এটা পাইছে আর কি, ভালো অবস্থায়। এক্সট্রিম কোল্ড ওয়ান রিলেটিভ ওয়ে টু। এখন দেখেন যে এই জিনিসটা, এটা কিন্তু এটা এটা টাস্ক 2, রাইটিং টাস্ক 2 জন্য একদম খুবই একটা, দেখেন আমি এভাবে আপনাদের শেখাই যে একটা টপিক সেন্টেন্স এবং এটা সাপোর্ট কিভাবে দিয়ে এলো সে, যে এটা কেন রেয়ার? রেয়ার কারণ এটা মাইক্রো অর্গানিজম খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, ক্ষয় করে ফেলে, এই জন্য এটা রেয়ার। কিন্তু এটা ক্ষয় করতে পারছিল না, এই রেয়ার মানে শুধু ইনটেক অবস্থায় পাইছিল। এক্সট্রিম কোল্ড ইজ ওয়ান রিলায়েবল ওয়ে টু কিপ আর্টিফ্যাক্টস রিলেটিভলি ফ্রেশ।
এই যে এক্সট্রিম কোল্ডটা ছিল এইটার জন্যই, খুব ঠান্ডা ছিল এটার জন্য আসলে এই আর্টিফ্যাক্টসগুলো ফ্রেশ ছিল ফর ফিউ থাউজেন্ড ইয়ার্স, মানে কিছু বছর ধরে, কিছু মানে হাজার বছর ধরে, হাজার বছর ধরে, বাপরে। বাট ওয়ান্স থিওয়েড আউট, থিওয়েড মানে মাইট বি, আমি একবারই এটাই করছি, মানে গলানো কোনো কিছু, থিওয়েড দ্য আয়রন বা থিওয়েড দ্য, হ্যাঁ এরকমই, মানে লোহা গলানো বা গলানো কোনো কিছু, আমি জানি না, তারপরও বাট ওয়ান্স থিওয়েড আউট, দেখি চলেন কি এটার দিস ম্যাটেরিয়ালস এক্সপেরিয়েন্স ডিগ্রেডেশন রিলেটিভলি সুইফটলি। হ্যাঁ, ডিগ্রেডেশন মানে এই যে ম্যাটেরিয়ালটা যেটা যে খুব ইনটেক অবস্থায় পাইছিল, রেয়ার অবস্থায় পাইছিল, এইটা যখনই এই বরফটা গলে যায় তখনই এটা আসলে ডিগ্রেডেশন মানে খারাপ অবস্থা হওয়া শুরু করে, খুবই দ্রুত শুরু করে। আচ্ছা, এখানে কোনো কিছু পেলাম আমরা, দেখেন তো কোনো কিছু মিলতেছে? হ্যালো, জি ভাই। ঘুমাই গেছেন নাকি আপনারা? না না ভাইয়া, কিছু বুঝতেছেন না? এক্সপিরেশন এখানে একটা জিনিস আমরা একটা জিনিস নিয়ে কথা হচ্ছে, সেটা হলো যে এই যে ম্যাটেরিয়ালস নিয়ে Material নিয়ে। ম্যাটেরিয়ালস পাওয়া গিয়েছে, খুব ভালো অবস্থায় পাওয়া গেছে, এটা নিয়ে কথা হচ্ছে। আর কোনো বিষয় নিয়ে আমরা কথা এখানে, এই ম্যাটেরিয়ালস এর কোনো কথা এখানে নাই, তাই না? আচ্ছা, উইথ ক্লাইমেট চেঞ্জ শ্রিঙ্কিং ইটস আইস ওভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা ছড়াই যাচ্ছে পুরো ওয়ার্ল্ডে। গ্লেশিয়ার অ্যালং গ্লেশিয়ার আর্কোলজিস্ট, আচ্ছা যাক, গ্লেশিয়াল আর্কোলজিস্ট নিড টু রেস দ্য ক্লক। যারা আর্কোলজিস্ট মানে যারা মানে গ্লেশিয়ারের নিচের যে এক্সপেডিশনগুলো করে তাদেরকে গ্লেশিয়ার আর্কোলজিস্ট বলে, মানে গ্লেশিয়ারের যে জিনিসগুলো খুঁড়ে টুড়ে মাটিতল থেকে নিয়ে তাদেরকে আর্কোলজিস্ট বলে। তো তাদেরকে খুব দ্রুত কাজটা করতে হবে, টু ফাইন্ড নিউলি রিলেটিভ আর্টিফ্যাক্ট, নতুন আর্টিফ্যাক্টের জন্য তাদেরকে খুব দ্রুত কাজটা করতে হবে, খুব দ্রুত। কারণ কি, মানে এই নতুন নতুন আর্টিফ্যাক্ট পাওয়ার জন্য, কারণ প্রিজার্ভ আইটেম অ্যান্ড স্টাডি দেম, আইটেমটাকে সংরক্ষিত করার জন্য, স্টাডি করার জন্য। কারণ কি, কারণটা বলবে লাস্টে, এই যে কেন দ্রুত কাজ করতে হবে তাদেরকে। ইফ, যদি, দেখেন কন্ডিশনাল সেন্টেন্স দিয়েও দেওয়া যায় সাপোর্ট, যদি মানে সামথিং ফ্রেজাইল, যদি কিছু ভঙ্গুর, ফ্রেজাইল মানে ভঙ্গুর, আমার লিস্টে পাবেন আপনারা, যদি কিছু মানে যদি কিছু ভঙ্গুর ড্রাইস অ্যান্ড ইটস উইন্ড ব্লোন, ইট মাইট ভেরি সুন বি লস টু সায়েন্স, মানে বিজ্ঞান থেকে এটা হারাই যেতে পারে যদি মানে কিছু ভঙ্গুর অবস্থায় মানে ভঙ্গুর হয়ে যায়, যদি কোনো কিছু দুর্বল ভঙ্গুর হয়ে যায় বা শুকায়, বা কোনো কিছু শুকায় যায়, বা কোনো কিছু বাতাসের মাধ্যমে যদি কোনো কিছু ভঙ্গুর হয়ে যায় বা শুকায় যায়, তাহলে কিন্তু এটা আমাদের সায়েন্স থেকে হারায় যাবে। এই জন্য খুব দ্রুত আর্কিওলজিক্যাল কাজ করতে হবে। অর এ arrow might be exposed and then covered again by the next snow and remain well preserved. দেখেন এই যে অর দিয়ে দিল না, এটা আপনাকে ফাঁদ পাচ্ছে অ্যারো। আমি বুঝলাম এখানে কেন বুঝলাম, এটা একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছে। অর একটা তীর হতে পারে এক্সপোজ হয়েছে, আবার সেটা বরফের ভেতরে ঢেকে পড়ে থাকলো মানে অনেক বছর ধরে, এরকম কথা। তো দেখেন একটা তীর মানে মানে এক্সপোজ হতে পারে, এক্সপোজ মানে খোলা, রিভিল হতে পারে, ফাঁকা হতে পারে, আবার সেটা কভার হতে পারে হাজার বছরের নিচে থাকতে পারে, মানে ওয়েল প্রিজার্ভ, মানে অনেক দিন ধরে আবার প্রিজার্ভ হতে থাকতে পারে, এটার কোনো ইয়ে নাই। আচ্ছা, দ্য আনপ্রেডিক্টেবলি মিনস, এটার মানে আনপ্রেডিক্টেবলি মানে মানে অভাবনীয়ভাবে, এটার মানে হলো যে দ্য গ্লেশিয়ার আর্কিওলজিস্ট হ্যাভ টু বি সিস্টেমেটিক ইন দেয়ার অ্যাপ্রোচ টু ফিল্ড ওয়ার্ক। মানে এটার মানে এই যে গ্লেশিয়ার আর্কিওলজিস্ট যারা, তাদেরকে আসলে সিস্টেমেটিক ভাবেই তাদের পন্থাগুলা, তাদের কাজগুলা গ্রহণ করতে হবে, এটা বলেন। তাদেরকে দ্রুত কাজ করতে হবে, না হলে ওই কোনো কিছু পাওয়া গেলে সেটা রিভিল হবে, আবার সেটা ঢেকে যাবে।
তো এই জন্য তাদেরকে খুব সিস্টেমেটিক্যালি দ্রুত কাজ করতে হবে। ভাই এটার সাথে তো নাম্বার 90 মিলতে ম্যাচ হইতেছে রেফারেন্স টু প্রেসার 19 জি টু দ্য প্রেশার আর্কিওলজিস্ট আর আন্ডার ওয়ার্ক কুইকলি। হ্যাঁ এটা আচ্ছা, এটা আমি ধরলাম বি নাম্বার। আর কারোর? হ্যাঁ এটা আমার মনে হচ্ছে বি, কারণ তাদেরকে রেস দ্য ক্লক, দ্রুত কাজ করতে হবে নতুন কিছু খুঁজে পাওয়ার জন্য, না হলে কোনো কিছু সায়েন্স থেকে হারায় যাবে, কোনো কিছু উঠে আবার হারায় যেতে পারে, ভেতরে থাকে যেতে পারে। এই জন্য তাদেরকে সিস্টেমেটিক্যালি ভালোভাবে তাদের অ্যাপ্রোচ এবং কাজগুলো দ্রুত করতে হবে। হ্যাঁ তাদের একটা প্রেশার আর্কিওলজিস্ট আন্ডার ওয়ার্ক কুইকলি, দ্রুত কাজ করতে হবে, না হলে কিন্তু হারায় যাবে জিনিসটা। এই হলো একটা বিষয়, দ্রুত কাজ না করলে হারায় যাবে, না হলে হারায় যাবে। ইফ সামথিং ফ্রেজাইল, ওই যে যদি কিছু ভঙ্গুর হয় এবং সেটা শুকায় যায় বা উইন্ড ব্লো হয়ে যায়, সেটা কিন্তু বিজ্ঞান থেকে হারায় যাবে। তো এটা কাইন্ড অফ প্রেশার না, কথা বলছে যেহেতু এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স দিয়েছে, যদি যদি তাদেরকে কাজ করতে হবে দ্রুত, যদি কোনো কিছু এখানে ভেঙে বা কোনো কিছু ইয়ে হয়ে যায় তাহলে কিন্তু পুরো বিজ্ঞান থেকে হারায় যাবে। তাহলে তাদেরকে কাজ করতে হবে দ্রুত, এটা প্রেশার, তাই না? জি ভাই বুঝতে পারছেন? জি ভাই ঘুমে 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 আছেন নাকি সবাই? না ভাইয়া না বুঝতে পারতেছেন না আমার ক্লাস? বুঝতে পারতেছি, না ভাই বুঝছি এটা। বুঝছি এটা। চলেন এবার আরেকটাতে যাই। এখানে বলছে ওভার এ 9 ইয়ার্স পিরিয়ড, 9 বছরের বেশি, এ টিম অফ আর্কিওলজিস্ট, একটা আর্কিওলজিস্টের টিম, একটা আর্কিওলজিস্টের টিম হুইচ ইনক্লুডেড লার্জ পিলো, যেটা লার্জ পিলো এর সাথে ছিল, অফ অপল্যান্ড কান্ট্রি কাউন্সিল, আচ্ছা নরওয়েতে, ওকে আচ্ছা যাই হোক নরওয়েতে, অ্যান্ড এই জেমস ব্যারেট অফ দ্য ম্যাকডোনাল্ড ইনস্টিটিউট ফর আর্কিওলজিক্যাল রিসার্চ, ম্যাকডোনাল্ড ইনস্টিটিউট থেকে আর্কিওলজি রিসার্চ, যাই হোক আর্কিওলজি রিসার্চের কথা বলতেছে। সার্ভে, তারা একটা সার্ভে করেছে। সার্ভে মানে কি? এটা পরীক্ষা করা, সাময়িক পরীক্ষামূলক করা। জরিপ প্যাটস, জরিপ এক কথায়, প্যাটস অফ আইস ইন অফল্যান্ড অ্যান এরিয়া অফ সাউথ সেন্ট্রাল নরওয়ে দ্যাট ইজ হোম টু সাম অফ কান্ট্রিজ হাইয়েস্ট মাউন্টেন্স। আচ্ছা, রিমাইন্ডার ওয়ান্স congregated on these icy pads in the later summer month, এখানে কোনো কিছু বলছেন, স্কেপ beating insects, আচ্ছা, and from the last stone age hunters followed, in addition trade routes traded through the mountain passes of upland linking। আচ্ছা না, এখানে ট্রেড করা হতো এরকম কিছু বলছে না। সেটেলমেন্ট ইন নরওয়ে অ্যান্ড রেস্ট অফ ইউরোপিয়ান, তার মানে ট্রেডার্সরা এই রুট চেঞ্জ করে এবং তারা সেটেলমেন্ট করে এই জায়গায়, কিন্তু তারা কি ট্রেডমেট করতে এরকম কোনো কিছু বলে নাই। যাই হোক, দ্য স্লো বাট স্টেডি, এই যে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আইএলসের স্লো বাট স্টেডি থাকা লাগবে আপনাকে, রেগুলারিটি মেনটেন করতেই হবে। স্লো বাট স্টেডি মুভমেন্ট অফ গ্লেশিয়ার tends to destroy anything at their base, তার মানে এই আস্তে আস্তে বাট কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতেছিল গ্লেশিয়ারগুলো, যেটাতে যে চিন্তা ভাবনা ছিল, মানে চিন্তা ভাবনা ছিল যে ডিস্ট্রয়, ভেঙে ফেলবে তাদের হলো এই বেসগুলো, তাই না? বেসই তো বলতেছে। সো দ্য টিম ফোকাস অন স্যানিটারি প্যাডস, এখন এই যে গ্লেশিয়ার মুভমেন্টের জন্য তাদের বেসগুলো ভেঙে ফেলবে, তাদেরকে কি যেতে হবে? স্যানিটারি প্যাডসে যেতে হবে, অফ আইস মোস্টলি অ্যাবভ এত মিটার্স, তাদেরকে অন্য একটা পন্থায় যেতে হবে, যেটাকে আসলে অন্য সিস্টেমে হতে পারে, তাদেরকে বেজের অন্য সিস্টেম হতে পারে, ওয়ান টাইম বেজ হতে পারে, এরকম হতে পারে, ওয়ান টাইম স্যানিটারি, ও হ্যাঁ স্যানিটারি মানে ওয়ান টাইম হতে পারে, ওয়ান টাইম বেজ ক্রিয়েট করতে হবে, কারণ এই জায়গাটায় সমস্যা, গ্লেশিয়ার মুভমেন্ট করতেছিল, এই জন্য সমস্যা হচ্ছিল তাদের। দ্যাট
আইস ইজ ফাউন্ড অ্যামিড ফিল্ড, মানে যেটাকে এমিড মানে মধ্যে, যেমন আইস পাওয়া যেত আপনার ফিল্ডের ভেতরে মধ্যে, অফ ফোর্স ওয়াশেস বিল্ডার্স, কি বলছে, ওয়েট্রেডস বিল্ডার্স, ফ্রস্ট ওয়েট্রেডস, ও আচ্ছা, এই যে এটা হলো ফ্রস্ট, মানে এটা হলো আসলে একটা 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 বরফে থাকে না, ফ্রস্ট বাইট হয় যে হাত এরিয়ে, মাইট বি ওটা হতে পারে, যারা বিল্ড করে বা যারা খোদাই করতেছে এই বিল্ডার্সদের হাতে ফ্রস্ট বাইট বা হাতে কোনো কিছু হতো বরফে থাকতে থাকতে, এইটা হতো, মানে বরফ পাওয়া যেত এবং ফিল্ড অফ ফ্রোস্ট, না এটা আলাদা, বিল্ডার্সের এটা কি বলতো, বরফ পাওয়া যেত ফিল্ড, ফিল্ডের ভেতরে, অফ ফ্রোজ বিল্ডার্স, মানে বিল্ডার্সটা হয়তো বা যে বরফগুলো খনন করতে, এই বরফগুলো, যাই হোক চলেন দেখি, ফলেন রক অ্যান্ড এক্সপোজেড ব্যাড রক, খারাপ রক বেরোয় আসতো, দ্যাট ফর 9 months অফ দ্য ইয়ার বুরিড বিনিথ স্নো, বুরিড মানে 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 বুড়ি মানে কবর খোঁড়া বা কোনো কিছু খুঁড়ে রাখা বা কোনো কিছু রাখা, পুঁতে রাখা বা এরকম, যেটা পোতা ছিল স্নোর নিচে বা স্নোর নিচে যেটা ছিল, কোনটা ছিল, ব্যাড রক, খারাপ রক, তারপরে ফলেন রক, রক পড়তো কোনো সময়, খারাপ রক ছিল, কোনো সময় বিল্ডার্সরা ফিল্ডের মাঝখানে আপনার বড় বড় মনে হয় আইস, ওই যে এটা পেতো, তো তারপরে এই মুভমেন্ট করতো, তাদের বেসটাকে এই জন্য স্যানিটারি বেস করা লাগতো, ঠিক আছে, মোটামুটি এখানে মানে ওই জায়গাটার প্রবলেমের কথা বলতেছে, এক কথায় যে বেজের কথা বেজের প্রবলেম, মানে অ্যাকচুয়ালি এক্সপেডিশন যেখানে করছে ওই জায়গাটার প্রবলেমের কথা বলছে। ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক, মানে আসলে এই ফিল্ড ওয়ার্ক খুব হার্ড ওয়ার্ক, হাইকিং উইথ অল দ্য ইকুইপমেন্ট, এই মানে পাহাড়ের উপরে ওঠা সব ইকুইপমেন্টের সাথে, অফেন ক্যাম্পিং অর পারমাফোস্ট বাট ভেরি রিওয়ার্ডিং, কিন্তু অনেক রিওয়ার্ড, মানে এটাতে অনেক সাফল্য পাওয়া যায়। উই আর রেস্কিউইং দ্য আর্কোলজি, ব্রিঙ্গিং দ্য মেল্টিং আইস, উইন্ডার অ্যাটেনশন, ডিসকভারি, এ ইউনিক এনভায়রনমেন্ট হিস্টোরি অ্যান্ড রিলে কানেক্টিং উইথ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, সে ব্যানেট। আচ্ছা এটাতে বলেন তো কি বলতেছে, কি নিয়ে কথা হচ্ছে এখানে, মোটামুটি এখানে কোনো কিছু নাই, এই দুইটাতের উপরে বেস করে বলেন। মানে এখানে বলতেছে যে জায়গাটাতে বরফ মুভমেন্ট করতো, স্লো মানে আস্তে বাট কন্টিনিউয়াসলি, মানে মানে পর্যায়ক্রমে বরফটা মুভ করতো, যার জন্য তাদের বেসটা অন্য সিস্টেমে স্যানিটারি বেস করা লাগছিল, এবং তাদের বেজের এই ফিল্ডের মাঝখানে আইস মানে বরফ পাওয়া যেত, তারপরে রক পড়তো উপর থেকে, মানে পাথর পড়তো, এবং খারাপ পাথর পাওয়া মানে এক্সপোজ হতো, ঠিক আছে, এগুলা 9 মাস তাদের এগুলা আসলে এই ধরনের প্রবলেম হতো, পুরো 9 মাস বছরের, মানে অফ দ্য ইয়ার, ওই বছরের এই 9 মাস এই ধরনের প্রবলেম হতো, কি প্রবলেম, বরফ সরে আসতো, বেজ অন্যরকম সিস্টেমে করা লাগতো, মানে ফিল্ডের মাঝখানে বরফ পাওয়া যেত, ওর উপর থেকে পাথর পড়তো, তারপরে খারাপ পাথর বের হয়ে যেত, এবং কোনো কোনো সময় আসলে এই আপনার তোমার বরফের 9 মাস ধরে এই প্রবলেমগুলো হতো আর কি, বরফের নিচ থেকে আর কি এগুলো বের হয়ে আসতো বা এগুলো আসতো, তো এই ধরনের ওই বেজের পুরো মানে মানে প্রবলেমের কথাই বলতেছে এখানে। তারপরে এখানে এসে দেখলাম ফিল্ড ওয়ার্ক খারাপ, ফিল্ড ওয়ার্কে খুবই কষ্টকর, পুরো ইকুইপমেন্টে পাহাড়ে ওঠা লাগে, কিন্তু এটা রিওয়ার্ডিং আর কি এক কথায়। তো আর্কিওলজি এটাতে শুরু করে এই কাজগুলো কি বলতেছে এখন, এইটার উপর মিনিং, এই দুইটার প্যারার উপর, ছোট প্যারার উপরে বলেন তো কোনটা আসতেছে, মানে আইডিয়ার উপরে বেস করে। আমার মনে হচ্ছে এটা হচ্ছে 15 নাম্বারটা যাচ্ছে না ভাইয়া, এই রেফারেন্স ভাই আমার ডিফিকাল্টিস যেটা এটা মনে হচ্ছে এটাই যে আসলে এক্সপেডিশন মানে কি, কোন জায়গাতে অভিযান, হ্যাঁ অভিযান করা, তো অভিযান বলতে পারেন, হ্যাঁ, তো এই যে অভিযান বা মনে করেন কোনো কিছু খোদাই করা বা কোনো কিছু, হ্যাঁ অভিযানে বলা যায়, এক কথা অভিযানও বলা যায়, এক্সপেডিশন অভিযান না, মানে অভিযানটা হইতে হবে কোনো কিছু খোঁজার উদ্দেশ্যে, তবে এক্সপেডিশন হবে এটা, অভিযান কোনো কোনো সময় আবার যাই হোক, তো এই যে অভিযান ছিল তাদের খোঁজার, কোনো কিছু খোঁজার উদ্দেশ্যে, আর্টিফিস খোঁজার উদ্দেশ্যে, এইটা আসলে তাদের বেসটা ছিল খুবই প্রবলেমে ভরা 9 মাসে, তাই না? তো
তো এই যে ফিজিক্যাল ডিফিকাল্টি, তাদের বেজের ওপরে ডিফিকাল্টিটা, এটাকে আপনারা একা একা পারতেন না? এটা সহজ ছিল না? কি মনে হয়? কিন্তু এটার জন্য অনেকটা সি তো অনেক বড়, প্রথমটায় কনফিউজড হয়ে যেতাম আমরা। প্রথমে তো কোনো ইনফরমেশনই নাই, কিচ্ছু নাই, Yeah. কোনটা নাই। না চলেন নেক্সট দেখি, সময় আর নিব না, আপনাদের অনেক সময় নিয়ে ফেলছি। অ্যাট দ্য এডস, এডস মানে কি জানেন? কর্নার, শোর, এডস এ সিনোনিম। অ্যাট দ্য এডস অফ দ্য কন্ট্রাক্টিং আইস পেটস, তার মানে এই যে যে আইসটা কন্ট্রাক্টে আসতো সেই আইস পেটসের একদম কর্নার সাইডে আর্কোলজিস্ট ফাউন্ড মোর দেন 2000 আর্টিফ্যাক্ট। এই এডসে মানে কর্নার সাইডে 2000 আর্টিফ্যাক্টস পাইছে। উইচ ফাউন্ড, যেটা পাওয়া গিয়েছে, ম্যাটেরিয়াল রেকর্ড অফ দেন ফ্রম এত বেশি, আচ্ছা এত বিগিনিং অফ দ্য renaissance of the Athos country. Many of artifacts are associated with the hunting hunters, মানে যতগুলো আর্টিফ্যাক্টস পাওয়া গেছে এর ভিতরে মানে অনেক আর্টিফ্যাক্টসই হান্টার্সের ছিল আর কি, হান্টার্সদের মানে যারা শিকার করতো তাদের। and would have easily misplaced, যেগুলো মিজলি arrows, and they often discarded broken bows rather than take them all the way home. Other items could have been used by hunters traversing the high mountain passes, upland all-purpose items like tools, skis and horse steak. এখন আপনারা বলেন এটা কি নিয়ে বলতেছে কথা? 14 ভাইয়া, হ্যাঁ 14। 14। মানে এটা 14 ভাই, বিভিন্ন ওয়েপেন নিয়ে কেন কথা দেখেন, বলছে মেইনলি মানে হচ্ছে। scientist ওরা পাইছে। অ্যারোজ, হুম। একটা অ্যারো পাওয়া গেল, যেহেতু একটা থাকলে হ্যাঁ, হবে bow। একটা। তারপরে যে বো ধনুক। পাওয়া গেল, তার মানে এক কথায় ওয়েপেন্স হয়ে গেল এখানে আমার। জি আর ভাইয়া। লেফট বিহাইন্ড, কেন লেফট বিহাইন্ড করেছিল? তারা আসলে এই ভেঙে যাওয়া টুকরো গুলা, তারা আসলে এগুলা কি করতো, আম, এই ভেঙে যাওয়া টুকরোগুলো ফেলতো না, ভেঙে যাওয়া টুকরোগুলো ফেলতো না, বাসায় নিয়ে তারা কি আসতো। করতো? বাসায় নিয়ে আসতো। এজন্য ওগুলা আর সব কি ওয়েপেন বাসায় নিয়ে গুলা, আসতো। হ্যাঁ সব ওয়েপেন গুলা আপনার মাউন্টেনেই জড়ো ছিল, সব ওয়েপেন গুলা মাউন্টেনে জড়ো ছিল। মাউন্টেন, তাদের ঘর কোথায় ছিল? মাউন্টেনে। এই যে মাউন্টেন প্যাসেজে ছিল তাদের ঘর, হাই মাউন্টেন প্যাসেজে। এই যে ওই যে নিচে যারা শিকারে যেত, নিচে শিকারে যেত, তারা ভাঙা টুকরোগুলো ওখানে ফেলতো না, সব অ্যারোগুলো তারা ভাঙা টাঙাগুলো সব নিয়ে যেত। এই জন্য সবগুলাই আসলে মাউন্টেনেই ছিল। তার মানে এটার কি 14 মোটামুটি ইজি ছিল। আচ্ছা তারপর দেখেন হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে ভাইয়া। ব্যারেট টিম চলেন, কি বলতেছে এখানে, রেডিও কার্বন ডেটেজ এত আর্টিফ্যাক্টস অ্যান্ড কম্পেয়ার্ড দিস। আচ্ছা রেডিও আর্টিফ্যাক্টস নিয়ে কথা বলছে, রেডিও কার্বন নিয়ে আর্টিফ্যাক্টস কম্পেয়ার্ড দিস দ্য থিং মেজর এনভায়রনমেন্ট চেঞ্জ নিয়ে কথা হচ্ছে। রিজিয়ন দ্য পিরিয়ড অফ কুলিং অ্যান্ড ওয়ার্মিং অ্যান্ড দ্য মেজর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক শিফটের কথা বলছে। ক্লাইমেটিক শিফট, ইকোনমিক শিফট দুইটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, এটাকে কলোকেশন বলে। ক্লাইমেটিক শিফট মানে জলবায়ু পরিবর্তন যাকে বলে, ক্লাইমেটিক শিফট। আচ্ছা সাচ অ্যাজ গ্রোথ অফ ফার্মিং এর কথা বলছে। স্প্রেড, এখানে খাবার ইয়ে থাকতে পারতে হবে তো। অফ ইন্টারন্যাশনাল ট্রেডের কথা আবার বলছে। নেটওয়ার্ক ল্যান্ডিং ইন দ্য ভিকিং এজ, দে ফাউন্ড দ্যাট দ্য সাম অফ পিরিয়ড হ্যাড প্রডিউসড লটস অফ আর্টিফ্যাক্টস। আচ্ছা খাওয়ার কোনো কথা বললো না, আবার ট্রেডের কথা বলতেছে না। হুইচ ইন্ডিকেট দ্যাট পিপল হ্যাভ বিন প্রিটি অ্যাক্টিভ ইন দ্য mountains during the time, okay, but there was a few or no sign of activity during the other period. আচ্ছা এখানে কোনটার সাথে মিলে বলেন তো? এটা এখানে ভ্যারাইটিস করে দিছে, ফার্মিং দিছে, ট্রেড দিছে, ইকোনমিক ক্লাইমেটিক শিফট দিছে, এনভায়রনমেন্টাল চেঞ্জ দিছে। মোটামুটি বলেন তো এটা কোনটার সাথে মিলতেছে দ্রুত? এখানে আমাদের প্যাসেজ আছে 10টা, 8টা।
আর কোয়েশ্চেন আছে 6টা। তো 2টা প্যাসেজ এক্সট্রা থাকবে, এখানে কোনোর সাথে মিলতেছে কিনা সেটা বলেন। হ্যালো, এটার তো কোনো কিছু পাচ্ছি না। আচ্ছা এটা মিলতে না মিলে সমস্যা নেই, আমরা মুভ ফরওয়ার্ড করবো। আমরা দ্বিতীয়বার তো পড়তে গেলে তো টাইম ওয়েস্ট হবে, বোঝেন না, টাইম কম আমাদের, খুবই টাইম কম। আমরা মুভ ফরওয়ার্ড করবো, না নাইলে নাই, না থাকলে নাই, কোনো ইয়ে করা যাবে না। আর যেটাতে ডাবল ইউজ হবে সেটা দেখবেন যে 2টা বিষয় অর্ধেক অর্ধেক করে বলে দিচ্ছে। আচ্ছা, তার মানে একটা 2টা মিস হলো, 1 নাম্বার এবং ই নাম্বার, এ নাম্বার এবং ই নাম্বার, বাকি সবগুলো এখন পাবো আগামীতে আমরা, এফ জি এইচ। চলেন এখন তার মানে বাকি থাকলো কয়টা, 3টা পেলাম আর 3টা বাকি আছে। চলেন দেখেন, হোয়াট ওয়াজ সারপ্রাইজিং, কি আশ্চর্যজনক ছিল, অ্যাকর্ডিং টু ব্যানার্জি অনুসারে, উইথ দ্য টাইমিং ওয়াজ দ্য টাইমিং অফ দিস পিরিয়ড, এই সময়টার টাইমিংটা খুব ভালো ছিল। মাউন্টেন প্রেজেন্ট ডাউনটিং টেরেইন অ্যান্ড দ্য পিরিয়ড অফ এক্সট্রিম কোল্ড, খুব খারাপ, গ্লেশিয়ার কুড বি ব্লক দ্য হায়ার মাউন্টেন প্যাসেজ, মেক ট্রাভেল অ্যান্ড আপার rears of the mountain and extremely difficult, এটা খুবই ডিফিকাল্ট ছিল উপরে ওঠা। আর্কিওলজিস্ট অ্যাজিউম, চিন্তা করেছিল, পিপল উড স্টিক, মানুষ এখানে লেগেছিল, টু লোয়ার ইন ইলেভেশন, লোয়ার ইলেভেশন, মানুষ এখানে ছিল লোয়ার ইলেভেশনের দিকে ডিউরিং দ্য টাইম লাইক দ্য লেট অর অ্যান্টিক লিটল আইস এজ, a short period of deeper than usual cold from about এত, but it turned out the hunters kept regularly venture মানে উদ্যোগী, বুঝছেন, উদ্যোগী, ভেঞ্চারিং মানে উদ্যোগী, ভেঞ্চার মানে উদ্যোগ, বুঝছেন। তো এগুলো আমার ইয়েতে পাবেন আপনারা, আমার ভোকাব লিস্টে। রেগুলারলি ভেঞ্চারিং ইনটু দ্য মাউন্টেন ইভেন ওয়েন দ্য ক্লাইমেট turn cold, based on the amount of shift they had apparently dropped there. এটা কি বলেন? এটার কি ভাইয়া তার মানে an এখানে explanation of why less food may be না, এখানে have been মোটামুটি available? কিছু এত এই পর্যন্ত এসেও পুরো ধরা যাচ্ছে না অ্যাকচুয়ালি, মানে মিলতেছে না মনে হচ্ছে না, তাই না? আমার পরবর্তী একটু পড়ে দিই। জি ভাইয়া। Remarkably, though the find the ice may be continued through the period, perhaps struggling that the importance of the mountain hunting increased the supplement failing আর এই যে agricultural harvest, এই যে এখানে এসে পাওয়া গেল। এখানে মোটামুটি খুব একটা ফুড নিয়ে কোনো কথা বলেও নাই, পাওয়া যায়নি, খুব কঠিন ছিল সেই সময়টাতে, ওইটা নিয়ে কথা বলছে। তারা ওই সময়টাতে খুব কষ্টে ছিল, নিচে চলে এসেছিল, আবার তারা সেই সময়টাতেও কোল্ড টার্নে ওইখানে এইখান থেকে এখানে সেখানে এরকমভাবে এখানে বলতেছে। পরে এসে একটু এখানে বলে না খাবারের কথা অ্যাকচুয়ালি। তো এই যে দেখেন, ফেইলিং এগ্রিকালচারাল হারভেস্ট, আপনার মিলা লাগবে, এক কথায় বুঝছেন, মিলা লাগবে, থাকা লাগবে ইনফরমেশন, 100% ইনফরমেশন থাকা লাগবে, না হলে আমরা প্রেডিকশন দিয়ে নেওয়া যাবে না। প্রেডিকশন দিয়ে নিলে সেটা ভুল হবে, 100% ভুল হবে, কারণ তারা আপনার প্রেডিকশন দিয়ে নেবেন আপনি, এটা তারা জানে। এই জন্য আমরা বাঙালিরা সব থেকে আমাদের অ্যাভারেজ হলো 5.5 স্কোর, তারা জানে বাংলাদেশে। এই জন্য ব্রিটিশ কাউন্সিল থেকে বলে দিয়েছে যে বাংলায় কথা বলতে প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে। তো এই যে আমরা প্রেডিকশন করি খুব বেশি, হ্যাঁ। আচ্ছা, সাপ্লিমেন্ট ফেইলিং এগ্রিকালচারাল হারভেস্ট, মানে এগ্রিকালচারাল হারভেস্ট মানে কি, হারভেস্ট ক্রপ সেম, মানে ফসলগুলা ফেল হচ্ছিল। দ্য টাইম অফ লো টেম্পারেচার, মানে কম সময়, ব্যানেট অ্যান্ড colder turn the Scandinavian climate would likely to mean widespread crops failure. এই যে widespread crop failure, তার মানে মানে পুরো ক্রপসটাই, মানে পুরো এটাই খাদ্যর শস্যটাই ফেল হয়। সো মোর পিপল উড হ্যাভ ডিপেন্ডেন্ট অন হান্টিং টু মেক আপ অন দোজ লসেস। এখন তাদের হারানো খাবারটা যে হারাই গিয়েছিল তাদের থেকে, যে জন্য তাদেরকে ডিপেন্ড করা ছিল হান্টিংয়ের উপর। তার মানে পুরোটা এখানে খাবার নিয়ে বলছে, তাই না? এটা এবার আমরা বলতে পারি মোটামুটি এটার সাথে কোনটা যায়, এই 16টা যায়, 16 নাম্বার। উপরেরটা থেকে আমাদের উপরের কোনো ইনফরমেশনের সাথে 16টা আসলে যায় না অ্যাকচুয়ালি।
বুঝতে পারছেন? যতক্ষণ না আমাদের ইনফরমেশন পাবো ততক্ষণ আমরা আনসার নিতে পারবো না অ্যাকচুয়ালি। প্রেডিকশন দিয়ে আনসার নেওয়া যাবে না, এটা এই ভুলটা করা যাবে না। যাই হোক, আনসার তো আমরা নিতে পারবো, সমস্যা নাই, তারপরেও প্রেডিকশন দিয়ে তো আনসার নিই বলো, তারপরে ইনফরমেশন থাকতে হবে এক কথায়, যে এটা নিয়ে কথা হচ্ছে খাবার কম ছিল কেন, এটা কেন নিয়ে কথা হচ্ছে এখানে। কিন্তু দেখেন কেন খাবার কম ছিল এটা নিয়ে বলছে, যে উপরে বললো যে ঠান্ডা, অনেক ঠান্ডা মান্ডা, তারপরে নিচে বললো ঠান্ডা একদম খাবারের অভাব ছিল, ফেইলার হয়েছিল, এই জন্য তাদেরকে হান্টিংয়ে গিয়েছিল। আর তারপরে দেখি ম্যানি অফ দ্য আর্টিফ্যাক্টস ব্যানের team recovered date from the beginning of the Viking Age, the 7th through to the 9th. আচ্ছা, ট্রেড নিয়ে কথা বলছে, নেটওয়ার্ক কানেকশন, ট্রেড নেটওয়ার্ক কানেকশন, ব্যবসা বাণিজ্যের নেটওয়ার্ক কানেকশন স্যান্ডেভিয়া একটা জায়গাতে উইথ ইউরোপিয়া অ্যান্ড দ্য মিডল এজ অফ স্ক্যান্ডিনেভিয়া। around the time, although the usually the ship আমরা পাইতে হবে, আইটেমগুলো পাইতে হবে যেগুলো শিপ ইয়ে হইতো। think the Scandinavian expansion, the recent result, the plenty of এই যে goods item, এটাকে হ্যাঁ plenty of goods মানে আইটেম, পণ্য। goods traveled, এই যে travel পাওয়া গেল, overland routes and mountain passes, offline growing the northern town along the export market পাওয়া গেল, and created booming demand of hides and fight, of cold and well athlete, useful thing of the Manhattan। তার মানে এখানে মোটামুটি ফর গুড ফর হান্টার্স, মানে এর জন্য হান্টার্সের জন্যও, প্লাস এখানে গুডস মোটামুটি পুরোটা ট্রাভেলার, এখানে কি নিয়ে কথা বলছে বলেন তো, এটার সাথে কি মিলে? আর আছে দুইটা মাত্র। 18 by Yeah, example of item that would have been traded. এখন এক্সাম্পলস, একের অধিক এক্সাম্পলস কি আছে দেখেন, এই গুডস আছে, আপনার ট্রাভেল হয়, তারপর আপনার এখানে যে এখানে এক্সাম্পলস একদম ইয়ে করে দেয় নাই, সাচ অ্যাজ করেও দেয় নাই, কিন্তু একের অধিক আছে কি, এই যে হাইটস অ্যান্ড ফাইটস, ডিমান্ড ফর হাইটস অ্যান্ড ফাইটস। ও আচ্ছা দাঁড়ান, would have created a booming demand for heights and kites for gold, and they make useful like the jam have been goods hunters, মানে হান্টার্স এর জন্য গুড নেওয়া হয়, এবং plenty of traveler overland routes expedition, although the kind of ships when the thinking the goods of traveler like the material and the group, ভাইয়া 18 নম্বরটা হবে। হ্যাঁ, market and created demand for heights and, তার মানে যে heights and fight, হাইটস মানে চামড়া। চামড়ার, ফাইটস মানে ফাইট মানে ও হাইটস ফর, হ্যাঁ হাইটস ফর ফাইট। এই যে গুডসের ভেতরে দেখেন হাইটস একটা আছে, এই আর গুডসের ভেতরে তো ইয়ের জন্য হান্টার্সের জন্যও। তো মোটামুটি দুই টাইপের প্রোডাক্টই, মানে এক কথায় একের অধিক প্রোডাক্ট। হাইটস মানে যেহেতু চামড়া মানে যুদ্ধের জন্য চামড়াগুলার খুবই দ্রুত ডিমান্ড বাড়া শুরু হয়, সেই সময় যুদ্ধ করতো মানুষ, তার মানে এটা জি। আচ্ছা, তার মানে এখন একটা বাকি আছে, আমরা যদি নাও ছেড়ে দিয়ে পরীক্ষার হলে আমাদেরকে না পড়লেও একটা ফিউচার নিয়ে লাস্ট প্যারাটা, এটা আমি অলওয়েজ আপনাদের বলতেছি, আপনারা ক্যামব্রিজে পাবেন, দেখবেন ফিউচার নিয়ে কোনো ইনফরমেশন ম্যাচিংয়ে কথা থাকলেই, ফিউচার রিলেটেড কোনো কথা থাকলে, যেটা লাস্ট প্যারাতে আপনার ম্যাক্সিমাম আপনারা পাবেন। এটা আপনি বলতে পারেন 1 মার্ক শিওর শট আপনারা পাবেন ইনশাল্লাহ, যদি ফিউচার নিয়ে থাকে। যদি ডেসক্রিপশন অথবা বেসিক ইনফরমেশন বা এরকম কোনো কিছু থাকে প্যাসেজ 1 এর ক্ষেত্রে এরকম, ঠিক আছে। তারপর চলেন দেখেন, নরওয়ে মাউন্টেন আর probably still hiding the history and the roots, ice ashes and buried lake, the date of simple artifacts said that the almost eto from eto and eto archaeologic find and eto period of rare for over the world। আচ্ছা, এখনো বলে না, রিসার্চ সে দ্যাট কুড বি, এই যে এখন থেকে শুরু হলো বলাটা ফিউচার নিয়ে, কুড বি because many of those artifacts have already disintegrated or are still frozen, এবং অনেক disintegrated হয়েছে, অনেক খুলে গেছে, আর এখনো ফ্রোজেন আছে in the ice। হ্যাঁ, the mean archaeologists could be, এই যে এর মানে হলো archaeologists could be extracting some of those artifacts from retreating ice in the year to come,
তার মানে ভবিষ্যতে রিট্রিট মানে কি, আবার পিছনে হাঁটা। রিট্রিট মানে ফুল ব্যাক, আর রিট্রিট এর মিনিংটা সেম, সিনোনিম। যেরকম যুদ্ধের ক্ষেত্রে বলে রিট্রিট, পিছনে চলে আসো, ফুল ব্যাক, পিছনে চলে আসো, এর মানে হলো রিট্রিট। তো রিট্রিটিং মানে কি, তারা যেহেতু আর্টিফ্যাক্ট করে অনেক কিছু পাইছে, এবং পাওয়ার পরেও তারা আরও বলতেছে অনেক কিছু থাকতে পারে ফ্রোজেন অবস্থায়, এবং আবার তারা ব্যাক যে ভবিষ্যতে, ইয়ার টু কাম মানে ভবিষ্যতের বছরে আবার তারা আবার তারা পেতে পারে, কুড বি এক্সট্রাক্টিং, পেতে পারে আবার। তার মানে ফিউচার নিয়ে কথা এখানে অ্যাকচুয়ালি বলতেছে। তার মানে আমি যেটা বললাম, ফিউচার নিয়ে কথা হলে অ্যাকচুয়ালি লাস্ট প্যাসেজটাই হয়। কেন? প্যাসেজের লেখার ধরনটাই তাদের এরকম থাকে যে ডেসক্রিপশন, প্রবলেম, সলিউশন, ফিউচার প্রেডিকশন। প্রত্যেকটা প্যাসেজই এই টাইপেরই সিস্টেম থাকে দেখবেন। প্রবলেম থাকে প্যাসেজের প্যাসেজের ফার্স্ট হাফে, আর সেকেন্ড হাফে থাকে সলিউশন। লাস্ট এবং ফার্স্ট হাফে থাকে আপনার হলো এই ডেসক্রিপশন আর ফিউচারিস্টিক কোনো কথা, অথবা সলিউশনের ফিউচারের কোনো কথা দেখবেন ম্যাক্সিমামই থাকে, এবং আপনারা পাবেন এরকম। তার মানে বুঝতে পারছেন প্যাসেজ লেখার ধরনটা এবং ইনফরমেশন ম্যাচিংগুলো কীভাবে আসতেছে। জাস্ট ইনফরমেশন ম্যাচিংয়ের মিনিং হলো ওই ইনফরমেশন, কোয়েশ্চনের ইনফরমেশন 100% আপনাকে থাকা লাগবে। এক কথায় যতক্ষণ না আপনি পাবেন ততক্ষণ আপনি নেবেন না। একটা প্যাসেজে কিন্তু ফুল ইনফরমেশন আপনি কাজে দিবেন, আপনাকে এক লাইনের এক সেন্টেন্সের ইনফরমেশনে আপনার কাজে দিয়ে দিবে। দেখা যাচ্ছে ওর ভেতরে আছে আর কি, এক সেন্টেন্সে আছে, যেরকম এখানে এক সেন্টেন্সে বলে দিচ্ছে, কিন্তু আগে থেকে তারা বানাচ্ছে জিনিসটা। আমার কথা বুঝতে পারছেন? তাহলে টেকনিকটা অ্যাকচুয়ালি কি, যে এইগুলো আপনাকে করতে হবে, কনফার্ম করতে হবে, যে এইগুলো দিয়ে কনফার্ম করতে হবে। কোনো সময় এইগুলো আপনার ডিফিকাল্ট লাগবে, যেরকম এই প্যাসেজে একটু ডিফিকাল্ট লাগছে। এই প্যাসেজগুলোতে আমরা দেখা যাচ্ছে যে এক্সাম্পলস, এক্সপ্লেনেশন, এই এক্সপ্লেনেশন, রেফারেন্স, এই জিনিসগুলো আসলে তারা এইভাবে খোলাখুলি বলে না অ্যাকচুয়ালি। এক্সপ্লেনেশন মানে কি, আর এক্সাম্পল মানে কি? এক্সাম্পল মানে একটা মানুষের দ্বারা কোনো কিছু মানে আসতেছে, এটা করে বলে রেফারেন্স। আর এক্সপ্লেনেশন মানে কারোর দ্বারা বা কোনো কিছুর দ্বারা এটা মানে দেওয়া হচ্ছে ইনফরমেশনটা। আর রেফারেন্স মানে কারোর দ্বারা দেওয়া হচ্ছে। তো রেফারেন্স মানে একটা মানুষের দ্বারা দেওয়া হবে, এটা একটা। তো এখানে দেখেন আমরা বললাম কি এটা রেফারেন্স মানে কি, যে রেফারেন্স এটা দিয়েছে কি, এই রেফারেন্সটা দিয়েছে আসলে এই ব্যানেট দিয়েছে, প্রথমে বলে দিয়েছে। দেখেন একটা মানুষ বলবে 100%, কে বলেছে এখানে? এই যে ব্যানেট বলেছে। তো রেফারেন্স মানে একটা মানুষের দ্বারা আসবে, আর এক্সপ্লেনেশন মানে আপনার কোনো মানুষ না হলেও কোনো কিছু, কোনো ইনফরমেশন পুরো এক্সপ্লেন করে দিচ্ছে একটা বিষয়, বুঝতে পারছেন? আর এক্সাম্পল মানে একই জিনিস অ্যান্ড দিয়ে, অথবা একটা জিনিসের ডাবল, মানে এক্সাম্পল মানে একের অধিক তারা উদাহরণ দেবে। যেরকম গুডসের ভেতরে কি দিল, হাইটস, এবং তারা আরও অন্যান্য গুডস দিত, এবং চামড়া এবং অন্যান্য সরঞ্জামও দিত তারা, হ্যাঁ, এবং হান্টার্সের জন্য। তো এইগুলো আপনারা ফলো করবেন। প্লাস ইনফরমেশন, মেন বিষয় ইনফরমেশন, এটাতে আপনারা যেরকম বড় বড় ইনফরমেশনগুলো এইগুলো আন্ডারলাইন করবেন, এবং এইগুলো আপনারা প্যারার সাথে কোন লাইনে আছে মেলানোর চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি কোন লাইনে আছে, অ্যাকচুয়ালি এগুলো লাইনে থাকবে। এগুলো আসলে পুরো প্যারা দিয়ে আপনাকে নাও দিতে পারে, কোনো সময় পুরো প্যারা দিয়ে দিবে, কোনো সময় এক লাইনে দিয়ে দেবে। তো কোন লাইনে আসলে কোনটার সাথে মিলতেছে, আর এখানে বললাম না যে আসলে এই ওয়ার্ডে মিলতে পারে, যেরকম আর্কোলজিক্যাল, এক্সপেডিশন, এই যে ফিজিক্যাল ডিফিকাল্ট, এগুলো মিলবে, বুঝছেন? আপনারা বুঝতে পারবেন। তো ইনফরমেশন ম্যাচিং বুঝতে পারছেন তাহলে আপনারা? টেকনিকগুলো বুঝতে পারছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার হোমওয়ার্ক নেন। হোমওয়ার্ক হলো ইনফরমেশন ম্যাচিং বুক 10 থেকে 16 পর্যন্ত যে কোনো 7টা ইনফরমেশন ম্যাচিং, any 7, ঠিক আছে? ফ্রম বুক 10 টু, না, বুক 12 থেকে নেন। হ্যাঁ, ইনফরমেশন ম্যাচিং আপনারা অনেক পাবেন। 8টা নেন, 13 থেকে 16, 8টা নেন, 13 থেকে 16, ঠিক আছে? তাহলে 13 থেকে 16, 8টা, যে কোনো 8টা ইনফরমেশন ম্যাচিং, ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে ওকে ভাই, ঠিক আছে। আজকে অনেক কথাই বললাম আপনাদের, তবে মনে করবেন, একটাই মনে করবেন না যে আপনারাই সব থেকে বেশি কষ্ট করেন, ঠিক আছে? সব থেকে বেশি কষ্ট করেন আপনারা, এরকম না, কিন্তু অনেক মানুষের অনেক কষ্ট আছে, তাও তো আপনার 2টা পা, 2টা হাত এবং অনেক কিছু আছে,
যা দিয়ে আপনার লাইফটা লিড করার একটা ইন্সপিরেশন আসে। যেরকম কাতারের একটা ছেলেকে দেখলেন না, তার ইন্সপিরেশন কি হওয়া দরকার বলেন তো আপনাকে আমাকে। আপনার তো একটা ইন্সপিরেশন আসে যে আমি যাব দেশের বাইরে, বা আমি টাকা ইনকাম করব, আমার বিয়ে করব, আমার বাচ্চা কাচ্চা, আমার ফ্যামিলি নিয়ে আমি থাকবো। তার ইন্সপিরেশন কি? তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন যে আপনার অনেক কিছু আছে, আপনি অনেক ভালো জায়গায় আছেন বলে আপনার কষ্ট। নিচের দিকে তাকায় দেখবেন যে অনেক মানুষ অনেক কষ্টে আছে, আপনার থেকে অনেক বেশি। তো অলওয়েজ মনে করবেন না যে আমি অনেক কষ্টে আছি দিনগুলো, আর এটা মনে করবেন না যে ফিউচারের দিনগুলো আপনার ভালো হবে। না, এটা ভাবার কোনো অবকাশ নাই। অতএব প্রত্যেকটা দিন মানে দিনের মতো করে, মানে জীবনের দিনের মতো করে ব্যবহার করার চেষ্টা করবেন। এটা আপনি মানে লিখে রাখেন খাতায়। আপনি আজ থেকে 10 বছর পরে দেখবেন যে আমার কথা মিলে রাখবেন যে আজকের দিনগুলো আপনি উপভোগ করেন নাই, এর জন্য আপনি ফিউচারে যে রিগ্রেট করতেছেন। তো এরকম যেন না হয়, প্রত্যেকটা দিনই উদযাপন করেন, তবে মানে আসলে ফালতু কাজে না। ফালতু কাজ হ্যাঁ হতে পারে, দিনে 24টা ঘন্টা আপনি 8 ঘন্টা ঘুমাইলেন, 8 ঘন্টা বাদ দিলেন, 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা থাকে। 16 ঘন্টার ভিতরে আপনি যে কোনো কাজ করতে পারেন 4-5 ঘন্টা, বাকি আরও বাদ দিলাম। মানে প্রোডাক্টিভ কাজ আপনাকে মিনিমাম 6 ঘন্টা 5-6 ঘন্টা করতে হবে। সবসময় তো প্রোডাক্টিভ কাজ মিনিমাম আপনাকে 5-6 ঘন্টা করতে হবে। আপনার অফিস আছে, হ্যাঁ অফিস আপনার 8 ঘন্টা, ঠিক আছে, অফিস আপনার অবশ্যই প্রোডাক্টিভ, কিন্তু আপনার বাইরে যাওয়াটার মোটিভ যদি যখন হয়ে থাকবে, তখন দেশের এটা আপনার তখন প্রোডাক্টিভ না। ওইটা আপনার নিজের দেশে চলার জন্য ওইটা কিন্তু বাইরে যাওয়ার জন্য আপনার কোনো প্রোডাক্টিভ হিসেবে কাজ করবে না। তখন বাইরে যাওয়ার জন্য আপনার 3-4 ঘন্টা প্রোডাক্টিভ কিছু করা দরকার, টু বি প্রোডাক্টিভ, ওকে, টু গেট এ গুড আউটকামস। অলরাইট, তো ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।